আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আমি যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম, সবাইকে আমি কথা দিয়েছিলাম যে আমি একটা ক্লাস নিব। একটা না, আমি এখন থেকে যে ক্লাসগুলো বায়োলজির উপরে নিব সেইগুলা বেশিরভাগ ক্লাসগুলো হবে তোমার বই দাগানো ক্লাস। এখন বই দাগানো ক্লাস কি, বই দাগানো ক্লাসের প্রয়োজনীয়তা কি, সেইটা তোমরা এখন হয়তোবা অনেকে বুঝবা না। বই দাগানো ক্লাসের যে প্রয়োজনীয়তাটা, ঠিক আছে, বই দাগানো ক্লাসের যে প্রয়োজনীয়তা আছে, বই দাগানো ক্লাস। আচ্ছা, এই ক্লাসের আসলে প্রয়োজনীয়তা কি, এই নিয়ে আমি তোমাদেরকে একটা শর্টে একটা কথা বলি। মনে রাখবা যে বই দাগায়ে পড়ার পিছনে সবচাইতে বড় যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে কোনো অ্যাডমিশনে বায়োলজি থেকে তুমি যদি বই দাগায়ে পড়ে যাও, তোমার বায়োলজিতে কেউ আটকাতে পারবে না, কেউ না। তোমার অনেক পাবলিকেশন আছে, অনেক পাবলিকেশন আছে, তারপরে অনেক ভাই ব্রাদার আছে যারা স্লাইডে পড়াবে এবং বিভিন্ন ধরনের বই তোমাদের কাছে সেল করার চেষ্টা করবে। বাট মনে রেখো যে এই যে বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ জীব, বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য এই যে আবুল হাসান স্যার, আবুল হাসান, আর আর আমাদের জুওলজি যেটা আছে বা জীববিজ্ঞান, তার জন্য হচ্ছে আমাদের গাজী আজমল, গাজী আজমল। এই যে দুইজন, এই যে দুইজন, আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার, এই দুইজনের বই তুমি যদি খুব ভালোভাবে দাগায় পড়তে পারো, তাইলে তোমার অ্যাডমিশনের, আমি বলবো 100-এর মধ্যে তোমার 99% কভার হয়ে যাবে একেবারে। গাজী আজমল আর আবুল হাসান স্যার, ঠিক আছে। যদি আর কেউ অন্য কোনো রাইটার পড়তেও না পারো, তাহলে গাজী আজমল আর আবুল হাসান স্যার, এই দুইটা স্যারের বই পড়লেই কিন্তু আমাদের পুরো বায়োলজি এনাফ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? দাগাই পড়তে হবে। তো দাগাই পড়তে গেলে এখন আমরা দাগাই পড়তে গেলে আমরা বুঝি না যে কোনটা আসলে দাগাই পড়তে হবে, কোন পার্টটুকু আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এটা আসলে সবসময় বুঝতে পারি না, ঠিক আছে। তো এই যে আমরা বুঝতে পারি না, যখন আমরা ছোট ছিলাম, আমরা যখন পড়তাম, আমরা অনেক কিছু বুঝতে পারতাম না যে আসলে কোনটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো বই কিন্তু সম্পূর্ণ পড়া লাগে না, আবারও বলছি, সম্পূর্ণ বই তুমি পাগল ছাগলের মতন পড়লে যে ভালো রেজাল্ট করবা বিষয়টা কিন্তু এমন না। তোমাকে কিভাবে পড়তে হবে, কম্প্যাক্ট পড়তে হবে। যেইখান থেকে প্রশ্ন উঠাই দেবে, তোমাকে সেই জায়গাটুকু, সেই এরিয়াটুকু চিনতে হবে। তোমাকে এরিয়া মার্কিং করা শিখতে হবে। তো এই এরিয়া মার্কিং করাই আমরা শিখাবো আমাদের এই ক্লাসগুলাতে। এবং এই ক্লাসগুলাতে আমি যেভাবে বইগুলা দাগায় রাখিছি, আমার দেখা অনুযায়ী এই বইগুলো তুমি দাগায় রাখবা। এবং একই সাথে সাথে আমি যে ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিব, এক্সট্রা ইনফো যেগুলো তোমাদেরকে আমি পড়াবো, সেগুলো অবশ্যই তোমরা পড়বা। আমার কথা বুঝতে পেরেছো? আসো আমরা আজকে কোষ বিভাজন শুরু করতে চাই। আমাদের কোষের গঠন নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছি, ওইটা ভালো ক্লাস, ওইটা তোমরা দেখতে পারো। আর এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় নিব কোষ বিভাজন সম্পর্কে। তো মোটামুটি কোষ বিভাজন নিয়ে আমি কয়েকটা কথা আগে তো তোমাদের একটু বলে রাখি, তাইলে সেটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। কোষ বিভাজন মূলত কত প্রকার সেটা তোমাদের একটু জানা উচিত। কোষ বিভাজন, কোষ বিভাজন, আচ্ছা, এই যে কোষ বিভাজন, এটা মূলত হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে কোষ জিনিসটা কি বলতো? কোষ হচ্ছে মানব দেহ গঠনের একক। মানব দেহ গঠনের একক কি? কোষ। কি কোষ কি বলতো? মানব দেহ গঠনের একক, তাই তো। যেমন একটার পরে একটা ইট বসায় একটা বাড়ি তৈরি হয়, ঠিক তেমনি একটার পরে একটা কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। আমাদের দেহে অসংখ্য কোষ দিয়ে আমাদের একটা দেহ তৈরি হয়ে থাকে। আমাদের অসংখ্য কোষ দিয়ে একটা দেহ তৈরি হয়ে থাকে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে কোষগুলা, এই যে আমাদের হাত ছোটবেলায় যেমন ছিল, এখন কিন্তু তার চাইতে অনেক বড় হয়েছে। তো আমাদের দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যে বড় হচ্ছে, এই বড় হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, তার মূল যে কারণটা সেটা হচ্ছে কি বলতো? কোষ বিভাজন। তো এই কোষ বিভাজন 3 ভাগে হয়ে থাকে। কয় ভাগে হয়ে থাকে? 3 ভাগে হয়ে থাকে। একটার নাম কি? অ্যামাইটোসিস। কি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। একটা কোষ বিভাজনের নাম হলো মাইটোসিস। কি?
মাইটোসিস। এরপরে 3 নম্বর যে কোষ বিভাজন তার নাম হচ্ছে মায়োসিস। কি? মায়োসিস। তো এখন আমরা যেই তিনটা পড়লাম, একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, আর 3 নম্বর যেটা আছে সেটা হলো মায়োসিস। তো এই যে তিনটা কোষ বিভাজন পড়লাম, এই তিনটা কোষ বিভাজন কিন্তু আবার 3 রকমের। কোনোটা অনেক সরল, কোনোটা একরকম, কোনোটা অন্যরকম। তো আমি এখন যদি একটু তোমাদের নিয়ে কথা বলি, তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আসলে, এই বিভাজনকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। কেমন? প্রত্যক্ষ, প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, বা এইটাকে তুমি আরো সুন্দরভাবে বলতে পারো হচ্ছে, এই বিভাজনটাকে তুমি বলতে পারো হচ্ছে ডিরেক্ট কোষ বিভাজন বলতে পারো। তো এই কোষ বিভাজনটা হয় কিভাবে তুমি জানো? এই কোষ বিভাজনটা হয় মূলত নিম্ন শ্রেণীর জীবে। কোন শ্রেণী? নিম্ন শ্রেণী। নিম্ন শ্রেণীর জীব যারা আছে তাদের মূলত এই কোষ বিভাজনটা হয়ে থাকে। এই কোষ বিভাজনটা সিস্টেম কি জানো? এই একটা কোষ আছে, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। তো এখন এই কোষটাকে আমরা বলতে পারি যে মাতৃকোষ বা মাদার সেল। তো এই যে মাতৃকোষ বা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস গুলো দেখো, এই যে কোষ, এই যে এই বরাবর আস্তে আস্তে কি হবে বলতো? কোষ সংকুচিত হবে, সংকুচিত হবে হয়ে এই যে এখান থেকে একটা কোষ প্লেট তৈরি করে এই দুইটা নতুন কোষ, নতুন কোষ হিসেবে এই দুইটা চলে যাবে। তার মানে এখান থেকে কোষ কি হলো বলতো? প্রথমে কোষ ডাম্বেল আকার ধারণ করলো, তারপরে কোষ কেটে যে নতুন কোষ হয়ে গেল। আমার কথা কি বুঝতে পেরেছো কিভাবে কোষ হয়? এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস বা সমীকরণীয় কোষ বিভাজন। আমার কথা কি বুঝতে, সরি, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজনটা কি তোমাদেরকে আমি যদি বলে তো দিছি, আরেকবার যদি একটু বুঝাই, তো ডিরেক্ট দেখো, ডিরেক্ট, জাস্ট ডিরেক্ট একটা কোষ থাকবে, ওই কোষটা মাঝ বরাবর সংকুচিত হয়ে যাবে, হয়ে দুইটা কোষে বিভক্ত হয়ে যাবে। তো মাতৃকোষের সমগুণ সম্পন্ন, মাতৃকোষের সমগুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি হবে। তো এইটাকে আমরা বলতে পারি অ্যামাইটোসিস। আর এই যে মাইটোসিস এবং মায়োসিস, এই দুইটা হয় উন্নত শ্রেণীর জীবে। কাদের বলতো? উন্নত শ্রেণীতে, উন্নত শ্রেণীর জীবে হয়। ঠিক আছে? কোন শ্রেণীর জীবে হয় বলতো? উন্নত শ্রেণীর জীবে কি কোষ বিভাজন হয়? আমাদের এই যে মাইটোসিস এবং মায়োসিস। ঠিক আছে? মাইটোসিসকে বলা হয় হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। কি কোষ বিভাজন বলতো? সমীকরণিক, সমীকরণিক কোষ বিভাজন। মানে এই কোষ বিভাজনটা কি হয় জানো? তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটোই একবার করে বিভাজিত হয়ে যায়। নিউক্লিয়াসও একবার এবং সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করে। দুইটা অপত্য কোষ আমাদের তৈরি করছে। এই যে দুইটা অপত্য কোষ আমাদের তৈরি করছে, এই দুইটা কোষ হুবহু কার মতন দেখতে বলতো? মার মতন দেখতে। ও কার মতন? মার মতন দেখতে। তো এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলি হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। কি কোষ বিভাজন বলি? সমীকরণিক কোষ বিভাজন। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবং এই আরেকটা কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজন দেখো, এবং আমি তোমাদেরকে আরো একটা করে বলে রাখি যে মাইটোসিসে, মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা, সংখ্যা মাতৃকোষের সমান হবে, একেবারে মাতৃকোষের সমান হবে। ঠিক আছে? কি হবে? মাইটোসিসে, আমাদের মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা কি হবে? মাতৃকোষের সমান হবে। তা এই কারণেই কিন্তু একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। তো এরপরে দেখো আমরা মায়োসিস। আচ্ছা, তার আগে আমি একটু একটু বলে যাই। এই যে মাইটোসিস কাদের হয় জানো? মাইটোসিস হয় উন্নত শ্রেণীর প্রাণীর, কোথায় বলো তো? উন্নত শ্রেণীর প্রাণীর দেহকোষে, দেহকোষে, দেহকোষে এই ধরনের কোষ বিভাজনটা দেখা যায়। যেটা হাত পা বলতে পারো বা বর্ধনশীল অঙ্গ বলতে পারো, যে কোনো জায়গা আমরা বইতে দেখবো। আচ্ছা, এরপরে আমরা যদি মায়োসিস বলি, মায়োসিসটা ডিরেক্ট হবে শুধুমাত্র জনন কোষে। কোথায় হবে? কোথায় হবে বলতো? জনন কোষে। কোথায় হবে? জনন কোষে। আমার কথা বোঝার চেষ্টা করো। তাহলে এই মায়োসিসটা একমাত্র হবে কোথায় বলতো? জনন কোষে।
আমার কথা কি বুঝতে পেরেছো? মায়োসিসটা একমাত্র হবে হচ্ছে আমাদের জনন কোষে, আর কোথাও হবে না। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে এই মায়োসিসটা কেমন বলতো? এই মায়োসিসকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কি বিভাজন? হ্রাসমূলক বিভাজন। এর কারণ কি বলতো? একে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, কারণ কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয় বলতো? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে জানো? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। কি হবে? অর্ধেক হয়ে, কাদের অর্ধেক হয়ে যাবে বলতো? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে কাদের বলতো? অপত্য কোষে। অপত্য কোষে। তার মানে আমাদের কথাটা কি জানো? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হবে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। যার কারণে একে আমরা বলতে পারি হ্রাসমূলক বিভাজন। এখন এই মায়োসিস আবার অনেক প্রকারের আছে। ঠিক আছে, মায়োসিস আবার দুই ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে মায়োসিস এক, মায়োসিস এক, আর একটা হচ্ছে তোমার মায়োসিস দুই। আবার দেখো, আমাদের যেই সমীকরণিক কোষ বিভাজন বা অ্যামাইটোসিস আছে না, এই অ্যামাইটোসিস আবার দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। কি বলতো? সাইটোকাইনেসিস। আমার কথা কি বোঝা গেছে? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর অন্যটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আচ্ছা, আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন, বিভাজন। আমার কথা কি বুঝতে পেরেছো? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আমার কথাগুলো অনেক হিজিবিজি হয়ে গেছে, বাট সামনে আমরা বই থেকে আরো ক্লিয়ার ভাবে জিনিসটা জানতে পারবো। এই দেখো, এই যে আমাদের কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আমরা পড়তে শুরু করেছি, আচ্ছা তোমাদেরকে আমি যদি একটু বলে দিই, প্রথমে দেখো এইখান থেকে কোষ বিভাজনের ফলে সৃষ্টি কোষকে কি বলা হয় বলতো? অপত্য কোষ। এতক্ষণ আমরা যে অপত্য কোষের কথা বললাম না যে এটা একটা মাতৃকোষ, মাতৃকোষের থেকে এই যে দুইটা কোষ আসছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের দেহকোষ 2n। এই এই প্রত্যেকটা কি হবে? 2n হবে। আমার কথা বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোষ আমাদের যে 2n হবে, এখান থেকে আবার 2n হবে। আমার কথা বুঝতে পেরেছো? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় তাকে আমরা বলি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, সরি, এটা কি? মাইটোসিস, তাই তো? মাইটোসিস, মাইটো এইটাকে আমরা বলতে পারি সমীকরণিক বিভাজন। এটাকে আমরা বলতে পারি সমীকরণিক বিভাজন। তো আমরা যেই কোষটা থেকে আমরা শুরু করেছিলাম, আমরা ধরো এই কোষটা থেকে শুরু করেছিলাম, তো এই কোষটাকে ভেঙে যে আরো সমগুণ আকৃতির দুইটা কোষ তৈরি হলো না, তাহলে এই যেই কোষটা থেকে শুরু হয়েছিল এটা হচ্ছে আমাদের মাদার সেল বা মাতৃকোষ, এবং যেই দুইটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের অপত্য কোষ। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের অপত্য কোষ। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে এখান থেকে অপত্য কোষের সংজ্ঞাটা তুমি বুঝতে পারলে। আচ্ছা, এখন আরো কি কি বলা আছে? অপত্য কোষ সৃষ্টি হয় হয় সেই কোষটি হলো মাতৃকোষ। এই যে অপত্য কোষ যেখান থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে মাতৃকোষ। আচ্ছা, এখন এই কোষ বিভাজনটা সর্বপ্রথম কিভাবে আবিষ্কৃত হয়? এই যে সালটা ইম্পর্টেন্ট না, আসলে সালটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখবা সামুদ্রিক সালামান্ডার থেকে, সামুদ্রিক সালামান্ডার থেকে ওয়াল্টার ফ্লেমিং, এই দেখো ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, সামুদ্রিক সালামান্ডার থেকে কে? ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কি আবিষ্কার করে? কোষ বিভাজন আবিষ্কার করে। ঠিক আছে, সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন কে বলতো? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই যে সামুদ্রিক সালামান্ডার থেকে যে হয় এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আচ্ছা, কোষ মূলত কত প্রকার সেই বিষয়ে যদি আমি একটু তোমাদেরকে কথা বলে দেখাই, কোষ মূলত কিন্তু দুই প্রকার, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ঠিক আছে, আচ্ছা, তো মানুষের
মানুষের যে দেহকোষ সেটা কেমন বলতো? মানুষের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। এরে কিন্তু মাথায় রাখতে হবে। মানুষের দেহকোষ কি? মানুষের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। মানুষের দেহকোষ কেমন? ডিপ্লয়েড বা টুয়েন। আর মানুষের যে জনন কোষ আছে, জনন কোষ মানে যেটাকে তুমি শুক্রাণু বলতে পারো, শুক্রাণু বলতে পারো, তুমি ডিম্বাণু বলতে পারো। এই যে শুক্রাণু বা ডিম্বাণু, এরা কিন্তু জনন কোষ। এরা কিন্তু হচ্ছে এক সেট ক্রোমোজোম দিয়ে তৈরি। এরা হচ্ছে এন। ঠিক আছে, আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তো এখন দেখো যে এই যে শুক্রাণু বা ডিম্বাণু, এরা হচ্ছে এন। এখন কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। আমি তোমাদেরকে পড়ায় আসছি কি কি। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, আর মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়ায় আসছি। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমাদের মাইটোসিস বা আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা কি? দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য বা শিশু কোষের সৃষ্টি করে, সেটাই হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস। তো আমি যেটা বলছিলাম, কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই এরকম দুইটা কোষ আস্তে আস্তে মাঝখান দিয়ে ভেঙে দুইটা আলাদা কি তৈরি হয়ে যাবে বলতো? দুইটা আলাদা কোষ তৈরি হয়ে যাবে, শিশু কোষ তৈরি হয়ে যাবে। সেইটাই আমাদের মাইটোসিস। আমার কথা কি বোঝা গেছে বলতো? আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা আসি যে আমাদের এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই অ্যামাইটোসিস প্রক্রিয়াকে আমরা দ্বিবিভাজন প্রক্রিয়া বলতে পারি। অ্যামাইটোসিস প্রক্রিয়াকে আমরা দ্বিবিভাজন বলতে পারি। আচ্ছা, অ্যামাইটোসিস কারা করে? আমি বলছিলাম যে নিম্ন শ্রেণীর প্রাণীরা করে। তো নিম্ন শ্রেণীর প্রাণী কারা? এরকম ইস্ট, অ্যামিবা। ঠিক আছে, ইস্ট, অ্যামিবা এরা কিন্তু এই এই প্রত্যক্ষ কোষ বিভাজনে অংশগ্রহণ করে। আচ্ছা, আচ্ছা, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। দেখো, ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন আছে সেটাও অ্যামাইটোসিসের মতন। আমি কিন্তু একটু আগেই বলছি দ্বিবিভাজনে কি আমাদের অ্যামাইটোসিস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য। অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য এটা অল্প একটু ইম্পর্টেন্ট। এটা এইভাবে তুমি দাগায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যদি এই যে আমাদের অ্যামাইটোসিসের যে তাৎপর্য, এটা এটা অল্প একটু ইম্পর্টেন্ট। জাস্ট একবার দাগায় একটা রিডিং দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের মাইটোসিস বা সমীকরণিক বিভাজনে আমরা একটু আসি। দেখো, মাইটোসিস প্রক্রিয়াকে আমরা বলছিলাম 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এই দেখো, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি বলতো? নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, এবং আরেকটা আছে সাইটোপ্লাজমের বিভাজন। দেখো, সাইটোপ্লাজমের বিভাজন যাকে আমরা কি বলতে পারি বলতো? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে আমরা বলতে পারি কি? সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতে পারি সাইটোকাইনেসিস। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয়। আমি ফার্স্টেই বলে আসছি যে সাইটোকাইনেসিসে আমাদের এই যে আমাদের মাইটোসিস যে প্রক্রিয়া আছে, এই মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম কতবার বিভাজিত হবে বলতো? একবার বিভাজিত হবে। নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হবে। প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয়। কি হয়? প্রকৃত কোষে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয়। আমি তোমাদের কিন্তু একটু আগে বেসিকে বুঝাই আসছি। আচ্ছা, তো এখন এই এই যে আমাদের তোমার মাইটোসিস, এই যে কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন, এইটা কি সর্বপ্রথম কে দেখতে পায় জানো? এই যে এই রূপ বিভাজন বা ক্যারিও যে কাইনেসিস, নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে, ঠিক আছে, আচ্ছা, এই নিউক্লিয়াসের বিভাজনটা সর্বপ্রথম স্লাইখার দেখতে পায়। ঠিক আছে, এই স্লাইখারে কিন্তু নাম দেয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং আছে, সে এই সম্পূর্ণ যে কোষ বিভাজনটা আছে না, সম্পূর্ণ যে কোষ বিভাজন সেটার নাম দেন হচ্ছে মাইটোসিস। তার মানে স্লাইখার 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 তিনি নাম দেন কিসের? ক্যারিওকাইনেসিসের বা নিউক্লিয়াসের যে বিভাজন সেটার নাম দেন কে? স্লাইখার। আর পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মাইটোসিস যে নামটা দেন, মানে এই কোষ বিভাজনের যে মাইটোসিস যে নামটা দেন, এটা কে দেন বলতো? এটা দেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং কিন্তু সর্বপ্রথম সামুদ্রিক সালামান্ডার থেকে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। আমার কথা বোঝা গেছে বলতো?
আচ্ছা, এরপরে আসো আস্তে আস্তে আরো একটু আগায় আসি। তো এই যে মাইটোসিসকে আমরা বলতে পারি ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। আমি যেই যেই জায়গায় পেন রাখছি সেই জায়গাগুলো কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আমার কথা মাথায় রেখো, পরীক্ষার হলে মিলাই নিও। আচ্ছা, দেখো, মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে। আচ্ছা, তো এটা ইম্পর্টেন্ট না, মাইটোসিস কোথায় কোথায় হয় এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো, মাইটোসিস কোথায় হয়? উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণ অঙ্গ, ক্যাম্বিয়াম, ঠিক আছে, এই জায়গাগুলোতে মাইটোসিস হয়। আচ্ছা, তো আমি আরো কয়েকটা জায়গায় কয়েকটা জায়গা আমি তোমাকে আর একটু দেখাই দিই যেখানে মাইটোসিস হয়। আমি যদি তোমাকে বলি যে জনন জনন জননাঙ্গ, এই যে জননাঙ্গ নামের যে অঙ্গটা আছে মানুষের, এই জননাঙ্গে কিন্তু কি হয় বলতো? এই জননাঙ্গে কিন্তু অবশ্যই অবশ্যই জননাঙ্গে কি হয় বলতো? মাইটোসিস হয়। জননাঙ্গে কিন্তু মায়োসিস হয় না। একটা জিনিস মাথায় রেখো, জনন কোষে মায়োসিস হয়, কিন্তু জননাঙ্গে কিন্তু মায়োসিস হয় না। জননাঙ্গে হয় মাইটোসিস। এবং জননাঙ্গের বৃদ্ধির জন্য কি দরকার হয় বলতো? মাইটোসিসের দরকার হয়। আশা করি কিন্তু বোঝা গেছে। এরপরে আসো মাইটোসিসের বৈশিষ্ট্য। দেখো, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে অনুদৈর্ঘ্যের দুটি ক্রোমাটিডে রূপান্তরিত হয়। ঠিক আছে, প্রতিটি ক্রোমোসোম, দেখো ক্রোমোসোম মানে কি? এইভাবে, এই যে এইটাকে একত্রে আমরা বলতে পারি যে ক্রোমোসোম। এই ক্রোমোসোম এই সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হয়। ঠিক আছে। আচ্ছা, এটা কোন পর্যায়ে পরিণত হয় জানো? আমরা সামনে গেলে আরো জানতে পারবো। আমরা সামনে যখন যাব আরো জানতে পারবো। আচ্ছা, দুটি অপত্যকোষী ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। আমি একটু আগে বলে আসছি মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, সেটাও তোমরা জানো। অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। এটা কিসে বলতো? এটা হচ্ছে মাইটোসিসে। আমার কথা বোঝো, মাইটোসিসে অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা একেবারে সমান থাকে। অপত্যকোষের বৃদ্ধি পেয়ে, আচ্ছা, আয়তনের হয়, মাতৃকোষের সমান আয়তনের হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমি তোমাকে একটু কোষ চক্র সম্পর্কে হালকা একটু ধারণা দিতে চাই। আমি তোমাকে এবার একটু কোষ চক্র সম্পর্কে হালকা একটু ধারণা দিতে চাই। আমরা অপেক্ষা করি। তো কোষ চক্র জিনিসটা আসলে কি? আচ্ছা, মাইটোসিস যে কোষ বিভাজনটা হয়, ঠিক আছে, এই কোষ বিভাজনটা, দেখো এই কোষ বিভাজনটা, দেখো এই যে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজনটা হয়, এই কোষ বিভাজনের বেশিরভাগ যে সময় আছে, এই সময়টা আমাদের প্রস্তুতি নিতেই চলে যায়। কিসে চলে যায়? প্রস্তুতি নিতে। আমার কথা কি বুঝতে পেরেছো? কোষে বেশিরভাগ সময় কিসে চলে যায়? প্রস্তুতি নিতে চলে যায়। আমার কথা বুঝতে পেরেছো? তো এই প্রস্তুতির পর্যায়কে আমরা কি বলতে পারি বলতো? এই প্রস্তুতির পর্যায়কে আমরা বলতে পারি ইন্টারফেস। ইন্টারফেস ইন্টারফেস এখন আমরা যে ইন্টারফেসের যে কথা বলছি, এই ইন্টারফেসে আমাদের কত সময় লাগে জানো? 90 থেকে 95 ভাগ সময়, 90 থেকে 95 ভাগ সময় আমার ইন্টারফেস হয়। ইন্টারফেস হয়। বুঝতে পেরেছো? ইন্টারফেস হয়। এখন এই ইন্টারফেস মানে কি? কোষ প্রস্তুতি নেবে, ঠিক আছে, কোষ বিভাজনের জন্য ও জাস্ট প্রস্তুতি নেবে। তাতেই মূল সময় 90 থেকে 95 ব্যয় হয় কোথায়? ইন্টারফেসে। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, ইন্টারফেস জিনিসটা আসলে কয় ভাগে হয়ে থাকে? ইন্টারফেস আবার তিনটা অংশে বিভক্ত। যেমন আমি যদি বলি যে এই সম্পূর্ণটা একটা কোষ চক্রের সময়কাল, আমি যদি ধরে নিই এই পুরো গোলটা, তো এখানে দেখো এই যে এতটুকু আমি ধরতে পারি 5 থেকে 10% সময়, এটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস ফেজ বা মাইটোটিক ফেজ। এরপরে দেখো এই সম্পূর্ণটুকু আমার ইন্টারফেজ। তো এই ইন্টারফেজের 30 থেকে 40 ভাগ সময়, কত থেকে? 30 থেকে 40 ভাগ সময় আমার ব্যয় হচ্ছে G1 বা গ্যাপ 1 পর্যায়ে। ঠিক আছে। আর আমাদের 30 থেকে 50 ভাগ সময়, 50 ভাগ সময়, 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয় আমাদের কিসে জানো? এস পর্যায়ে বা সিনথেসিস পর্যায়ে। আর আমাদের আমাদের G2 বা গ্যাপ 2 পর্যায়ে আমাদের 10 থেকে
5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়, 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়। এখন এই যে জি1 পর্যায়ে এই কোষটা পরবর্তীতে আর সিনথেসিস করবে কিনা তার জন্য প্রস্তুতি নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই এস পর্যায়ে সবকিছু তৈরি হয়। কি কি তৈরি হয়? দেখো ডিএনএ, ডিএনএ তৈরি হয় কোন পর্যায়ে? এই দেখো সিনথেসিস পর্যায়ে। এবং আরো একটা কথা, নিউক্লিক অ্যাসিডও কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে থাকে। কিন্তু এই যে জি1 পর্যায়ে আমাদের ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই সব কিছু তৈরি হওয়ার যে উপাদানগুলো, এই উপাদানগুলো এই অধ্যায়ে এই যে জি1 যে ফেজ, জি1 যে পর্যায়ে, এই পর্যায়ে এই জিনিসগুলা তৈরি করতে যে মৌলিক উপাদানগুলো লাগবে ওইগুলা রেডি করতে থাকে। এবং এই যখনই আমরা সিনথেসিস পর্যায়ে চলে যাই তখন এই জিনিসগুলা তৈরি হয়ে যায়। আমার কথা কি বোঝা গেছে? তো আসো আমরা একটু এবার পড়া শুরু করি। দেখো এই যে আমাদের কোষ চক্র, ঠিক আছে, এই যে আমাদের কোষ চক্র, কোষ চক্র দেখো, একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, এই 3টি কাজ কোষ চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। কোষ চক্র আবিষ্কার করেন কে বলতো? হাওয়ার্ড প্লেক। কে? হাওয়ার্ড প্লেক। এই নামটা খুব বেশি ইম্পর্টেন্ট না। হাওয়ার্ড প্লেক কত সালে? 1953 সালে কোষ চক্র প্রস্তাব করেন। তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো প্রাপ্তবয়স্ক, একজন প্রাপ্তবয়স্ক যে মানুষ, তার দেহে 100 ট্রিলিয়ন, কত? 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন, বুঝতে পারছো? 10-এর পিছনে 14টা শূন্য, 100 ট্রিলিয়ন কোষ থাকে। এটাও ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে আসো, কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত হয়। আচ্ছা, এটা একটু একটু ইম্পর্টেন্ট আছে যে কোন কোষগুলো দ্রুত বিভাজিত হতে পারে, যেমন ভ্রূণকোষ, ঠিক আছে, মূল, কাণ্ড আর শীর্ষ মেরিস্টেম, এইগুলা। আচ্ছা, এরপরে আসো, অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না। আচ্ছা, বিভাজিত হয় না কোন কোষগুলো আমি তোমাদেরকে যদি একটু বলে দিই, দেখবা বিভাজিত হয় না। 1 নম্বর হচ্ছে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা, এরা বিভাজিত হয় না। আচ্ছা, 2 নম্বরে কি বলতো? আমাদের পেশি কোষ বিভাজিত হয় না। আচ্ছা, 3 নম্বরে দেখো আমাদের স্নায়ু কোষ বিভাজিত হয় না। আর স্থায়ী উদ্ভিদের কোষ তো, স্থায়ী কোষ তো আমাদের বিভাজিত হয় না। এইটা তো তোমাদের জানারই কথা। আচ্ছা, তো আমি কি কি বুঝলাম কোন 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 বিভাজিত হয় না, একটু চোখ বন্ধ করে আমার সাথে বলো। প্রথমে হচ্ছে আরবিসি। আচ্ছা, দ্বিতীয়ত কি বিভাজিত হয় না বলতো? আমাদের পেশি কোষ, পেশি কোষ। আচ্ছা, 3 নম্বরে আমাদের কি বিভাজিত হয় না বলতো? 3 নম্বরে আমাদের উদ্ভিদের স্থায়ী কোষ, স্থায়ী কোষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্নায়ু কোষ, স্নায়ু কোষ। এইগুলা কিন্তু বিভাজিত হয় না। আমার কথা আশা করি খুব ভালো বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এরপরে আগাই যাই, আসো। আচ্ছা, তো দেখো কোষ চক্রের প্রধান 2টি পর্যায় আছে, আমরা জানি। কি কি পর্যায় বলতো? একটা হলো এম ফেজ আর বা মাইটোটিক ফেজ, আর একটা হচ্ছে কি বলতো, আর দুটি হচ্ছে এম ফেজের যে মধ্যবর্তী স্থান সেটাকে আমরা বলতে পারি ইন্টারফেজ, ইন্টারফেজ। আচ্ছা, ইন্টারফেজ মানে কি? যেই প্রস্তুতি পর্যায়, ঠিক আছে। আচ্ছা, কোষ চক্রের মাত্র 5 থেকে 10 ভাগ সময় কোথায় ব্যয় হয়? মাইটোটিক ফেজে। আর আর বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় কোথায়? ইন্টারফেজে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা, এবার একটি জেনেটিক প্রোগ্রাম বা কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি বলি যে কোষ চক্র মানে, কোষ চক্র মানে কোষ যদি তোমার বিভাজন করতে হয় তো সেটা একটা বাইরের জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। তো তার আগে আমি বলে নিই যে সিডিকে, ঠিক আছে, সিডিকে নামের একটা হরমোন আছে, ঠিক আছে, সিডিকে, সিডিকে, ঠিক আছে, সিডিকে নামের একটা সাইক্লিন যৌগ আছে, সাইক্লিন যৌগ আছে, যেই যৌগটা কি করে জানো? বাহ্যিক উদ্দীপনা দেয়। বাহ্যিক কি, সাইক্লিন নামের একটা যৌগ আছে, যেই যৌগটা আমাদের কোষ বিভাজিত হওয়ার জন্য উদ্দীপনা দেয়। আচ্ছা, এই যে সিডিকে, এই সিডিকে কোথায় তৈরি হয় জানো? এই সিডিকে তৈরি হয় হচ্ছে জি1 পর্যায়ে। এই সিডিকে কোথায় তৈরি হয়? হচ্ছে জি1 পর্যায়ে সিডিকে এইটা তৈরি হয়। আমার কথা বোঝার চেষ্টা করো। এখন এই যে আমাদের সিডিকে, সিডিকে, এই যে সিডিকে কাজ কি জানো? কোষকে বিভাজিত হওয়ার জন্য উদ্দীপনা প্রদান করা, অভ্যন্তরীণ উদ্দীপনা। কোন উদ্দীপনা বলতো? অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করাই হচ্ছে সিডিকের কাজ। এবং
সিডিকের সাথে আরেকজন আছে, তার নাম হচ্ছে জিএফ। জিএফ সিডিকের জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর। এর কাজ কি জানো? এ হলো বাহ্যিক উদ্দীপনা প্রয়োগ করবে, বাহ্যিক উদ্দীপনা দেবে। যখনই এই দুইজনের উদ্দীপনা কাজ করে যাবে, সেই কোষ খুব সুন্দরভাবে বিভাজিত হওয়া শুরু করে দেবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? এবার দেখো, আমি তোমাদেরকে যদি বলি, দেখো অভ্যন্তরীণ যে উদ্দীপনা এটা কে দেবে? এই যে সাইক্লিন যৌগ সিডিকে এবং বিভিন্ন হরমোন। আচ্ছা, গ্রোথ ফ্যাক্টর, এই দেখো গ্রোথ ফ্যাক্টর এ কি করবে? বাহ্যিক উদ্দীপনা দেবে। গ্রোথ ফ্যাক্টর কি করবে? বাহ্যিক উদ্দীপনা দেবে। আমার কথা বোঝা গেছে? এরপরে দেখো, আচ্ছা, বোন ম্যারোতে ভালো করে দেখো, এই যে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। কিডনি থেকে এরিথ্রোপয়েটিন লোহিত রক্তকণিকা তৈরির জন্য খুব বড় ভূমিকা রাখে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পরবর্তীতে আসো, আমরা এর পরবর্তীতে যাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের একটা ফেজ আছে, সেটা হলো জি ওয়ান ফেজ বা গ্যাপ ওয়ান। আচ্ছা, তো গ্যাপ ওয়ান এর প্রথম কাজ কি বলতো? এই যে সাইক্লিন যৌগ তৈরি করা, যে সাইক্লিন যৌগের মাধ্যমে অভ্যন্তরীণ উদ্দীপনা দেওয়া হবে এবং কোষটা বিভাজিত হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন কোষ বিভাজিত হবে কি হবে না, একটা কোষ আদৌ বিভাজিত হবে কি হবে না, সেই সিদ্ধান্তটাই কিন্তু নেওয়া হয় জি ওয়ান পর্যায়ে। কোষ বিভাজিত হওয়ার যে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত যে আমি কোষ বিভাজন করব কি করব না, এই সিদ্ধান্তটাই নেওয়া হয় হচ্ছে গ্যাপ ওয়ান পর্যায়ে বা জি ওয়ান পর্যায়ে। আশা করি বোঝা গেছে। এবং এই দেখো, প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় এই পর্যায়ে। আমি বলছিলাম যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরি করার জন্য যেই যেই উপাদানগুলো দরকার, ওইগুলো প্রস্তুত করা হয় কোন পর্যায়ে? জি ওয়ান পর্যায়ে। আমার কথা বোঝা গেছে? এবং কোষ চক্রের মোট 30 থেকে 40 ভাগ সমান ব্যয় হয় এই জি ওয়ান পর্যায়ে। আশা করি এটাও বোঝা গেছে। এরপরে আসো তো আমাদের যে কোষ চক্র, এই ছকটা একবার দেখে রাখো, এই ছকটা একবার দেখে রাখো, জি ওয়ান, এস, জি টু। আচ্ছা, এম ফেজ, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এটা নিয়ে বিস্তারিত পড়াবো, বাট আগে এইগুলো শেষ করে দিই। আসো তো দেখো, এই যে এস দশা বা সিনথেসিস যেই ফেজটা, তো এই উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোসোম ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, ক্রোমোসোম সমস্ত ডিএনএ সূত্রের রেপ্লিকেশন। আমার কথা কি বুঝাতে পারলাম? আমি কি বলছিলাম দেখো তো, এই পাশে মনে পড়ে কিনা? এই দেখো, আমি এখানে কি বলছিলাম, এই যে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ তৈরি হয়, এই যে ডিএনএ আমরা তৈরি করছি, এটা কোন পর্যায়ে? এটা হলো এস পর্যায়ে। ডিএনএ আমরা তৈরি করছি কোন পর্যায়ে? এস পর্যায়ে। আমি তোমাকে বলছিলাম যে এটা সংশ্লেষণ পর্যায়ে বা সিনথেসিস পর্যায়ে, এখানে সবকিছু তৈরি হবে। আচ্ছা, তো আচ্ছা, এরপরে আমরা আর কি পাবো? হিস্টোন প্রোটিন তৈরি হয় কোন পর্যায়ে? হিস্টোন প্রোটিন সংশ্লেষণ বা তৈরি হয় এস পর্যায়ে। আচ্ছা, এরপরে আমি তোমাদের যদি আরেকটু বলি, তাহলে মোট কত ভাগ সময়? 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয় কোন পর্যায়ে বলতো? 30 থেকে 50 ভাগ সময় ব্যয় হয় হচ্ছে আমাদের এস পর্যায়ে বা সিনথেসিস পর্যায়ে। ভালো করে মাথায় রাখবা, যেই লাইনগুলো আমি মার্ক করে নিয়ে আসছি বাসা থেকে, এই লাইনগুলো যেন তোমার বইতে মার্ক করা থাকে। আমার কথা বুঝতে পেরেছো? এই লাইনগুলো যেন তোমার বইতে মার্ক করা থাকে। আচ্ছা, এরপরে দেখো, ডিএনএ সংশ্লেষণ ঘটে কোন পর্যায়ে? এস পর্যায়ে। আচ্ছা, তো আমরা গ্যাপ টু নিয়ে একটু পড়াশোনা করি। গ্যাপ টু একটা খুব সিম্পল একটা পর্যায়। ঠিক আছে। আচ্ছা, গ্যাপ টু পর্যায়ের কাজ কি বলতো? দেখো, গ্যাপ টু এর পর্যায়ে প্রধান যে কাজটা, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউলস গঠন করা। কি করা বলতো? মাইক্রোটিউবিউলস গঠন করা। এটা হচ্ছে এই পর্যায়ের প্রধান কাজ। তাহলে গ্যাপ টু পর্যায়ের প্রধান কাজ কি? মাইক্রোটিউবিউলস গঠন করা। আমার একটা কথা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন মাইক্রোটিউবিউলস তৈরির সূচনা কে করে বলতো? সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম। আচ্ছা, মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে। আচ্ছা, এবং কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। এই দেখো, এটিপি তৈরি হয় কোন পর্যায়ে? জি টু পর্যায়ে। মানে কোষ বিভাজনের জন্য আমার যে শক্তি লাগবে, যেই শক্তিটা লাগবে, যেই এটিপিটা লাগবে, এটা তৈরি হয় কোন পর্যায়ে? আমাদের জি টু পর্যায়ে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো, যে কিছু সংখ্যক কোষের জি টু পর্যায়ে এসে আটকে যায়, মানে ও আর সামনের দিকে আগায় না, তার মানে ও আর বিভাজন বা এম ফেজে প্রবেশ করে না। দেখো, 10 থেকে 20 ভাগ সময়
কি হয় বলতো, এই যে G2 পর্যায়ে হয় 10 থেকে 20 ভাগ সময়। আচ্ছা, এখন G2 পর্যায়ে প্রবেশ করার সময় একটা প্রোটিনের প্রয়োজন পড়ে। এই প্রোটিনের নাম হচ্ছে MPF। এই প্রোটিনের ফুল মিনিং হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরের প্রয়োজন পড়ে কোথায় বলতো? G2 পর্যায়ে। কোথায় বলতো? G2 পর্যায়ে। আমার কথা কি বোঝা গেছে বলতো? এরপরে আমি যদি তোমাকে বলি কোষ চক্রের যে নিয়ন্ত্রক, এইটা 100% ইম্পর্টেন্ট। এটা 100% ইম্পর্টেন্ট। এটা 100% ইম্পর্টেন্ট। মনে রাখবা, কোষ চক্রের নিয়ন্ত্রক সাইক্লিন প্রোটিন, এই যে সিডি কে আমরা বলছিলাম সাইক্লিন প্রোটিন। আচ্ছা, মানুষের 4 ধরনের সাইক্লিন প্রোটিন থাকে। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ আর সাইক্লিন বি। কয়টা? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ আর সাইক্লিন বি। এই 4 ধরনের সাইক্লিন প্রোটিন মানুষের দেহে থাকে। এই 4 ধরনের সাইক্লিন প্রোটিন মানুষের দেহে থাকে। আচ্ছা, তো দেখো সাইক্লিন ডি এর কাজ কি? জি থেকে এস এ রূপান্তরিত করবে এবং এস পর্যায় থেকে জি পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। সাইক্লিন ডি ও কি করবে? ও কি করবে? জি থেকে এস পর্যায়ে নিয়ে যাবে এবং এস পর্যায় থেকে আবার G2 পর্যায়ে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, সাইকেলের ইর কাজটা কি? সাইকেল ই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে। আচ্ছা, সাইকেল এ এর কাজটা কি? সাইকেল এ এর কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করা। মানে ডিএনএ রেপ্লিকেশনকে দ্রুত গতিতে শেষ করে ফেলাই কাজ হচ্ছে সাইক্লিন এর। আর সাইক্লিন বি এর কাজ কি? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু তৈরি করা। আমার কথা বুঝতে পেরেছো? সাইক্লিন বি এর কাজটা কি? স্পিন্ডল যন্ত্র তৈরি সহ প্রয়োজনীয় সবকিছু তৈরি করা। আশা করি বোঝা গেছে। এখন আমি যদি তোমাকে বলি যে এখন এখন মাইটোসিস কিভাবে আবিষ্কার হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না এই জিনিসগুলা। বাট তোমাকে একটা জিনিস জানতে হবে, ইন্টারফেজের গুরুত্ব কি। ইন্টারফেজের গুরুত্ব কি এটা তোমাকে জানতে হবে। ইন্টারফেস কি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, তাই ইন্টারফেজই তো নিয়ন্ত্রণ করে দেয়। তো ইন্টারফেজ আমরা বুঝতে পারছি যে G1, এই G1 নিয়ন্ত্রণ করে দেয় যে আসলে ও পরবর্তীতে এস পর্যায়ে যাবে কি যাবে না, পরবর্তীতে ও কোষ বিভাজন করবে কি করবে না। আচ্ছা, তো ইন্টারফেস পর্যায়ে ডিএনএ আরএনএ তৈরি হচ্ছে, তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা এই পাশে যে পড়েছিলাম, এই পাশে যে পড়েছিলাম মাইক্রোটিউবুলস। এই যে মাইক্রোটিউবুলস, এই যে মাইক্রোটিউবুলস, এটা কি আসলে? এই মাইক্রোটিউবুলসটা থেকেই কিন্তু আমাদের কোষ বিভাজনের সময় আমাদের স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে। মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হচ্ছে। ভালো করে বোঝো, তার মানে মাইক্রোটিউবুল সৃষ্টিও কিন্তু অতীব প্রয়োজন। এখন এই মাইক্রোটিউবুলস কিন্তু G2 দশায় তৈরি হয়। মাইক্রোটিউবুলস কোন দশায় তৈরি হয়? মাইক্রোটিউবুলস G2 দশায় তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে এই যে আমাদের কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হয় কোন পর্যায়ে বলতো? G2 পর্যায়ে। তাহলে এটা ইম্পর্টেন্ট না? আচ্ছা, ইন্টারফেস পর্যায়ে না থাকলে কোষ বিভাজন সম্পূর্ণই হতো না। এই কথাটা কি আমি ঠিক কথা বলেছি কি না বলতো? আচ্ছা, এরপরে আমি যদি এম ফেজ নিয়ে কথা বলি বা সিনথেসিস ফেজ নিয়ে কথা বলি, এটা হচ্ছে মাত্র 5 থেকে 10 ভাগ সময় কি হয় বলতো? সিনথেসিস ফেজ বা মাইটোটিক ফেজ। এখন এই যে মাত্র 5 থেকে 10 ভাগ সময় আমার যে সিনথেসিস হচ্ছে বা আসলে আমাদের কোষ বিভক্ত হচ্ছে কয় ভাগ সময়? 5 থেকে 10 ভাগ সময় মাত্র। এখন এই মাইটোটিক ফেজ বা এই মাইটোটিক ফেজ স্তন্যপায়ী যেসব প্রাণী আছে, স্তন্যপায়ী প্রাণী মানে যারা মায়ের বুকের দুধ পান করে, এইসব প্রাণীদের মাইটোটিক দশা কত? 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যদি মাইটোটিকের কয়েকটা যদি ধাপ পড়ি, প্রথমে আমাদের হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেস প্রথমে আমরা কি পাচ্ছি বলতো? ইন্টারফেস। ইন্টারফেস এরপরে কি আসছে বলতো? মাইটোসিস। মাইটো মাইটোসিস ফেজ। আচ্ছা, এই মাইটোসিস ফেজের পরে আমাদের কি আসছে? ক্যারিওকাইনেসিস।
কাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই দুইটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিসকে আবার আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। কয়টা বলতো? পাঁচটা ভাগে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, ধুত্তরি, একটা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, একটা হচ্ছে মেটাফেজ, মেটাফেজ, এরপরে হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ, আর আরেকটা হচ্ছে আমাদের টেলোফেজ। এই পাঁচটা ভাগে আমাদের মূলত ভাগ করা যায়। কাকে বলতো? এই পাঁচটা ভাগে মূলত আমাদের যে কোষগুলো, আমাদের ক্যারিওকাইনেসিসকে ভাগ করা যায়। তো এখন এই যে আমাদের প্রোফেজটা আছে, এই প্রোফেজে হচ্ছে আমাদের কোষ থেকে পানি বের হয়ে যায়, যে আমাদের আকারে বড় দেখতে লাগে, আকারে বড় দেখা যায়। ঠিক আছে, কি বড় দেখা যায় বলতো? আকারে আমাদের নিউক্লিয়াসটা বড় দেখা যায়। তাহলে জলবিয়োজনের ফলে কি হয় বলতো? নিউক্লিয়াসটা আকারে বড় দেখা যায়, এবং নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার গুলো কি হয় জানো? নিউক্লিয়ার গুলো আস্তে আস্তে, নিউক্লিয়ার গুলো বা নিউক্লিয়ার যে পর্দা টর্দা গুলো আছে, ওইগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। ওইগুলো আস্তে আস্তে কি হতে থাকে বলতো? বিলুপ্ত হতে থাকে। এবং এই প্রোফেজ হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায়। কি পর্যায়? দীর্ঘস্থায়ী পর্যায়। ঠিক আছে, এই প্রোফেজটা আসলে কি পর্যায়ে বলতো? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজে এই সবকিছু আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। আমার কথা বুঝতে পেরেছো? এবং পানি চলে যাওয়ার ফলে নিউক্লিয়াসটা আকারে আরো বড় দেখায়। এবং প্রোমেটাফেজ এটা সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। কেমন? স্বল্পস্থায়ী পর্যায়। মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়। এই সময় তোমার এই দেখো, আমি যদি বলি প্রোফেজে স্পিন্ডলতন্ত্র তৈরির সূচনা ঘটে, স্পিন্ডলতন্ত্র তৈরির সূচনা ঘটে কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে। স্পিন্ডলতন্ত্র তৈরির সূচনা ঘটে কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে। আচ্ছা, প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডলতন্ত্র তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? নিউক্লিয়াস, নিউক্লিয়ার যে পর্দা আছে ওইটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবমুখী হতে থাকে। বিষুবমুখী মানে মাঝখান বরাবর। এই দেখো, মাঝখান বরাবর, মাঝখান বরাবর, মাঝখান বরাবর হতে থাকে। ক্রোমোজোম গুলো কি হয়? মাঝ বরাবর হতে থাকে। এবং এই সময় ক্রোমোজোম গুলো আকারে ছোট, ছোট এবং খাটো দেখায়, ছোট এবং খাটো দেখায়, এবং একই সাথে সাথে মোটা দেখায়, মোটা, মোটা দেখায়। বুঝতে পেরেছো? মোটা খাটো দেখায়, মোটা দেখায় এবং খাটো দেখায় কোন পর্যায়ে বলতো? মেটাফেজ পর্যায়ে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম বলতো? আচ্ছা। এবং এই যে ক্রোমোসোম গুলো যেই যে মাঝ বরাবর যে চলে আসছে, এই আশাটাকে বলা হয়, কি বলা হয়? মেটাকাইনেসিস। কি বলা হয়? মেটাকাইনেসিস। ক্রোমোজোম গুলো যে মাঝ বরাবর চলে আসছে, এই চলে আসাটাকে আমরা বলতে পারি, যে এইটাকে আমরা বলতে পারি মেটাকাইনেসিস। আমার কথা কি বুঝতে পেরেছো? এরপরে আমরা অ্যানাফেজ বলতে পারি। অ্যানাফেজকে আমরা বলতে পারি যে এটা একটা গতিশীল পর্যায়, গতিশীল পর্যায়। এই পর্যায়ে ক্রোমোজোম গুলো ভি, এল, জে, আই এ আকৃতি ধারণ করে থাকে। ভি, ভি আকৃতির যদি ধারণ করে থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি যে মেটাসেন্ট্রিক, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, এই আই যদি আকৃতি ধারণ করে থাকে, সেটাকে আমরা বলতে পারি টেলোসেন্ট্রিক। আচ্ছা, তো আসো আমরা এবার আস্তে আস্তে পড়া শুরু করে দিই। দেখি, দেখো, দেখো, আমাদের আমাদের যে ব্যাপারগুলো আছে, যে মায়োসিস, দেখো, এই যে মায়োসিসের যে পর্যায় সমূহ, মায়োসিসের যে পর্যায় সমূহ, প্রোফেজ, দেখো, প্রোফেজ এক। দেখো, মায়োসিসের পর্যায় সমূহ বলতে এখানে কিন্তু আমাদেরকে ক্যারিওকাইনেসিসের পর্যায় সমূহ বোঝানো হয়েছে। তো দেখো, প্রোফেজ, প্রোফেজ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজ, আমি তোমাদেরকে বলে আসছি। এরপরে আমি বলছি যে এখানে পানি বিয়োজন ঘটে বা পানি বের হয়ে যায়, জলবিয়োজন ঘটে। ঠিক আছে, এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কোন ধাপে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় বলতো? আমাদের প্রোফেজ পর্যায়ে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে নিউক্লিয়াস, দেখো,
বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি কিন্তু ঘটে যায় না, বিলুপ্তি ঘটতে থাকে। দেখো সাইকেলিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোসোমের সংকোচন শুরু হয়। বোঝা গেছে? এই জিনিসটা হালকা একটু মাথায় রেখো, খুব বেশি দরকার না। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে একটু বলি যে এই পর্যায়ে স্পিন্ডল তন্ত্র তৈরির সূচনা ঘটে। স্পিন্ডল তন্ত্র তৈরির সূচনা ঘটে কোন পর্যায়ে বলো তো? স্পিন্ডল তন্ত্র তৈরির সূচনা ঘটে হচ্ছে আমাদের প্রোফেজ পর্যায়ে। আচ্ছা, এরপরে আর কি কি হয়? আর কি কি হয় আমি তোমাদেরকে যদি বলি, প্রাণীর কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হলে উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হয়। এটা একটু তোমাদের বোঝানোর দরকার আছে। আমি তোমাদেরকে বলি যে কোষ বিভাজনের সময় প্রাণী কোষের আমাদের যেই সেন্ট্রিওলটা আছে, সেন্ট্রিওল থেকে একটা রশ্মি নির্গত হয়। আমি যদি ধরে নিই যে এটা আমাদের কোষ, এখান থেকে একটা রশ্মি নির্গত হবে। এই যে এখানে সেন্ট্রিওল থেকে এখান থেকে একটা রশ্মি নির্গত হবে, যার নাম হচ্ছে অ্যাক্টাস রশ্মি। কি রশ্মি? অ্যাক্টাস রশ্মি। যেই রশ্মিটা এরকম সুতো পেঁচানো মেশিনের মতন দেখতে, সুতো পেঁচানো মেশিন যেমন, এমন একটা রশ্মি তৈরি হবে, যার নাম হচ্ছে কি রশ্মি বলতো? অ্যাক্টাস রশ্মি। আর অ্যাক্টাস রশ্মি দেওয়ার পরে পুরোটুকের আকৃতি যেমন হবে সেটাকে আমরা বলতে পারি মাকুযন্ত্র। মাকু, মাকুযন্ত্র, মাকুযন্ত্র, মাকুযন্ত্র বা স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। এই যে স্পিন্ডল যন্ত্রটা তোমার তৈরি হচ্ছে, তো এই যে এই যে আমাদের যে এই যে আমরা যেটা বললাম সেন্ট্রিওল, সেন্টি যে ওলটা আমরা আমরা বললাম সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এই জিনিসটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। যেহেতু উদ্ভিদ কোষে থাকে না, তাহলে উদ্ভিদ কোষে এই অ্যাট্রাসোসিটা নির্গত হয় কোথা থেকে? তো উদ্ভিদ কোষে অ্যাট্রাসোসি নির্গত হয় মাইক্রোটিউবুল থেকে, মাইক্রোটিউবুল থেকে। কোথা থেকে তৈরি হয় বলতো? মাইক্রোটিউবুল থেকে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে একটা শস্য কোথা থেকে নির্গত হয়? উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুল থেকে একটা শস্য নির্গত হয়। আচ্ছা, বোঝা গেছে? তো এখন দেখো, এখন আমরা যেটা পড়ছিলাম, আচ্ছা, সেন্ট্রিওল কোথায় থাকে না বলতো? এই যে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তাই মাইক্রোটিউবুল থেকে তৈরি হয়। তো এখন আমরা যে প্রোমেটাফেজ সম্পর্কে একটু জানবো, যে প্রোমেটাফেজ কি। এই প্রোমেটাফেজটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী পর্যায়, মানে একটা ছোট একটা পর্যায়। প্রোমেটাফেজটা কেমন পর্যায় বলতো? স্বল্পস্থায়ী পর্যায়, আমি তোমাদেরকে বলে আসছি। আচ্ছা, এই দেখো এনভেলপের, নিউক্লিয়ার এনভেলপের সম্পূর্ণ বিলুপ্তি হতে থাকে, এক সময় বিলুপ্ত হয়ে যায় কোন পর্যায়ে বলো? এই যে প্রোমেটাফেজ পর্যায়ে। এরপরে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুব অঞ্চল বলা হয়। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী যে অঞ্চল তাকে আমরা বলতে পারি বিষুব অঞ্চল। আচ্ছা, এখন এরপরে দেখো এই এই যে ধাপ আছে, এই প্রোমেটাফেজ ধাপ, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো একভাবে কাঁপতে থাকে। ক্রোমোজোম গুলো কি হয় বলতো? কাঁপতে থাকে। এই যে কাঁপতে থাকে, এই কাঁপাকে একটা ডান্সের সাথে তুলনা করা হয়ে এটাকে বলা হয় ক্রোমোসোমীয় নৃত্য। কোন পর্যায়ে দেখা যায় ক্রোমোসোমীয় নৃত্য? প্রোমেটাফেজ পর্যায়ে দেখা যায়। এরপরে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যেই তন্তু আছে এটাকে ট্র্যাকশন ফাইবার বলা হয়। বুঝাতে পারলাম তোমাদেরকে আমি? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো মাইটোটিক সেন্টার। মাইটোটিক সেন্টার, আচ্ছা, মাইটোটিক সেন্টার কি? কোষের এ অঞ্চলে মাইটোটিকের জন্য মাইক্রোটিউবুল ব্যবস্থা করে পড়া লাগবে না, ইম্পর্টেন্ট না, পড়া লাগবে না। আচ্ছা, তো যেটা পড়বা সেটা হলো স্পিন্ডল ফাইবার মাইক সেন্ট্রোমিয়ারের কাইনোকোটরে মোটর প্রোটিনের সাথে সংযুক্ত হয়। দেখো এই যে স্পিন্ডল ফাইবার কোথায় সংযুক্ত হয়, এটা ইম্পর্টেন্ট। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনোকোটরের মোটরের সঙ্গে সংযুক্ত হয়। ক্রোমোসোমীয় ক্রোমোসোমের মাইক্রোটিউবুল ধরে চলতে থাকে, ক্রোমোসোম মাইক্রোটিউবুল ধরে চলতে থাকে। আচ্ছা, তো এই যে এই জায়গাটা একটু তুমি লক্ষ্য করো। দেখো প্রোফেস, প্রোফেসটা তুমি চিন্তা করো, প্রোফেসটা কেমন? এই দেখো ক্রোমোসোম গুলা ছড়াই ছিটায় আছে, বুঝতে পেরেছো? ক্রোমোসোম গুলা ছড়াই ছিটায় আছে, এবং এই যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার পর্দা কি হওয়ার চেষ্টা করছে বলতো? আস্তে আস্তে তোমার
তোমার নিউক্লিয়ার পর্যায়ে বিলুপ্ত হওয়ার চেষ্টা করছে। এবার দেখো এই যে প্রোমেটাফেজে দেখো আমাদের কি তৈরি হয়ে গেল, স্পিন্ডল জন্তু তৈরি হয়ে গেল, স্পিন্ডল তন্তু তৈরি হয়ে গেল। এই যে ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্তু, সেটা দিয়ে আমাদের স্পিন্ডল তন্তুর যে দাগগুলো আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি যদি তোমাদেরকে বলি দেখো এগুলা এই এখানে সেখানে যেখানে সেখানে আছে, বাট এই যে মেটাফেজ যে পর্যায়ে, সেই পর্যায়ে দেখো ক্রোমোজোম যেগুলা ছিল সেগুলা একেবারে মাঝখান বরাবর চলে এসেছে বা বিষুব অঞ্চল বরাবর চলে এসেছে। এইটাকে আমরা বলতে পারি কি বলতো, মেটাকাইনেসিস। এটাকে আমরা বলতে পারি মেটাকাইনেসিস। আচ্ছা, এরপরে অ্যানাফেজে দেখো, অ্যানাফেজ পর্যায়ে দেখো আমাদের ক্রোমোজোম গুলো কি হয় বলতো, ক্রোমোজোম গুলো দেখো দুই প্রান্তে ভাগ হয়ে সরে গেছে, দুই প্রান্তে ভাগ হয়ে ক্রোমোজোম গুলো সরে গেছে। আচ্ছা, অ্যানাফেজ পর্যায়ে যখন যাব তখন আমি অ্যানাফেজ তোমাদেরকে দেখাচ্ছি অ্যানাফেজে কি হয়, দেখো। আচ্ছা, তো মেটাফেজের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র এই যে বিষুব অঞ্চলে ক্রোমোসোম বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। আচ্ছা, ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায় কোন পর্যায়ে বলতো, এই যে মেটাফেজ পর্যায়ে, একটু আগে পড়ায় আসছি। আচ্ছা, ক্রোমোসোম খাটো ও মোটা হওয়াকে বলা হয় কি বলতো, ক্রোমোসোম খাটো ও মোটা হওয়াকে বলা হয় কন্ডেশন। কি বলা হয়? কন্ডেশন। আচ্ছা, এবং দেখো ক্রোমোসোমের খাটো ও মোটা হওয়া এ পর্যায়ে ক্রোমোসোমের আকার আকৃতি নির্ণয় করা যায়। তাহলে ক্রোমোসোমের আকার আকৃতি নির্ণয় করা যায় কোন পর্যায়ে বলো, ক্রোমোসোমের আকার আকৃতি নির্ণয় করা যায় কোন পর্যায়ে, কোন পর্যায়ে আকার আকৃতি নির্ণয় করা যায় কোন পর্যায়ে, আকার আকৃতি নির্ণয় করা যায় হচ্ছে মেটাফেজ পর্যায়ে। আর মেটাফেজ পর্যায়ে যে বিষুব অঞ্চলে অবস্থান নেয় ক্রোমোজোম গুলো, একে আমরা বলতে পারি মেটাকাইনেসিস। আর খাটো ও মোটা যেই দেখায় এটাকে আমরা বলতে পারি কন্ডেশন। আমাদের কথা বোঝা গেছে? আচ্ছা, অ্যানাফেজ, অ্যানাফেজ হচ্ছে গতির পর্যায়। কি পর্যায়? গতি পর্যায়। আচ্ছা, সেন্টোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। দেখো সেন্টোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়, সেন্টোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, মানে আমি যদি তোমাকে ক্রোমোজোম দেখাতে পারতাম, তাহলে ক্রোমোজোমের একটা করে সেন্টোমিয়ার থাকে, এই যে দুইটা করে সেন্টোমিয়ার একসাথে যুক্ত হয়ে আমাদের একটা করে ক্রোমোসোম থাকে বা ক্রোমোসোম থাকে। এখন এই সেন্টোমিয়ার যখন বিভক্ত হয়ে যায়, সেন্টোমিয়ার বিভক্ত হয়ে যখন আলাদা আলাদা ক্রোমাটিড তৈরি হয়ে যায়, ক্রোমাটিড তৈরি হয়ে যায়, তখন 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 আমাদের এই অ্যানাফেজ বা গতিশীল পর্যায়ে শুরু হয় এবং দুইজন দুই দিকে দৌড় মারে। বুঝতে পেরেছো? এখন সেন্টোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়, প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়। ঠিক আছে? তো এই যে দুইটা মিলে ছিল যে ক্রোমাটিড, এটা যখন আলাদা হয়ে যাচ্ছে তখন এগুলা এক একটা করে ক্রোমোসোমে পরিণত হয়ে যাচ্ছে। এটা কোন পর্যায়ে হচ্ছে? এটা কিন্তু আমার অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, তো এবার দেখো সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোম গুলোকে ইংরেজি ভি, এল, জে, আই, দেখো এই যে জে কে বলা হয় অ্যাক্টোসেন্ট্রিক, সাবসেন্ট্রিক, এগুলো কিন্তু পড়ায় আসছে আমাদের। অপত্য ক্রোমোসোমের কাছাকাছি আসলে অ্যানাফেজ বা গতি পর্যায়ে শেষ হয়ে যায়। অপত্য ক্রোমোসোমের কাছাকাছি আসলে অপত্য অপত্য ক্রোমোসোম গুলো কার কাছাকাছি আসলে বলতো, মেরুর কাছাকাছি আসলে আমাদের গতিশীল পর্যায়ে সমাপ্তি ঘটে। বুঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে টেলোফেজ পর্যায়ে কি হয় বলতো, টেলোফেজ পর্যায়টা ঠিক প্রোফেজ পর্যায়ের উল্টা, মানে প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়েছিল, এটাতে জল যোজন হবে। এরপরে কি হবে বলতো, নিউক্লিয়ার এনভেলপ অথবা সেট ক্রোমোজোম বা গৌণ কুঞ্চনে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটবে। তো নিউক্লিয়াসের পুনরাবির্ভাব কোন জায়গায় ঘটে বলতো, স্যাট ক্রোমোজোমে। কোথায়? স্যাট ক্রোমোজোমে। আচ্ছা, ও আচ্ছা, তো এরপরে আসো, এরপরে আসো যে আমাদের সাইটোকাইনেসিস, যেমন যে জিনিসটা কি, দেখো আমাদের যে টেলোফেজ পর্যায়ে শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। এখন সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে নরমালি সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হকেই বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে? সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হকেই বলা হয় সাইটোকাইনেসিস। এখন আমাদের সাইটোকাইনেসিস বিষয়টা কেমন হয় দেখো, বিষুব অঞ্চলেই লাইসোসোমের ন্যায় ফ্যাগমোসোম জমা হয়, পরে এরা মিলিত হয়ে প্লাজমা লেমা নামক ঝিল্লি সৃষ্টি করে, এরাই কোষ প্লেট সৃষ্টি করে। আচ্ছা, এগুলো রিডিং জাস্ট। ঠিক আছে? এরপরে আসো,
দেখো এই যে প্রোটিন অ্যাক্টিন এবং মায়োসিন কোষঝিল্লির খাত সৃষ্টিতে সহায়তা করে। তাহলে কোন প্রোটিন খাত সৃষ্টিতে সাহায্য করে? প্রোটিন, অ্যাক্টিন ও মায়োসিন। ঠিক আছে, কোষঝিল্লির খাত সৃষ্টি হতে সাহায্য করে কে? অ্যাক্টিন ও মায়োসিন। আমার কথা বুঝতে পেরেছো? কে কে? অ্যাক্টিন আর মায়োসিন। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলে থাকি যে আমাদের মুক্ত নিউক্লিয়ার বিভাজন জিনিসটা কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন জিনিসটা কি? দেখো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন হচ্ছে এইরকম। মুক্ত নিউক্লিয়ার বিভাজন হচ্ছে এইরকম, আমি যে তোমাদেরকে একটু বোঝাতে চাই। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা আসলে কি জিনিস? মুক্ত নিউক্লিয়ার বিভাজন, দেখো, মনে করো যে ক্যারিওকাইনেসিস হলো, ক্যারিওকাইনেসিস হলো, ঠিক আছে, ক্যারিওকাইনেসিস হলো তো, আর সাইটোকাইনেসিস হলো না। সাইটোকাইনেসিস, এই যে ব্যাপারটা, ক্যারিওকাইনেসিস হলো বাট সাইটোকাইনেসিস হলো না, এই সময়টাই কি হবে জানো? প্রচুর পরিমাণে নিউক্লিয়াস তৈরি হতে থাকবে। প্রচুর পরিমাণে কি হবে? নিউক্লিয়াস তৈরি হতে থাকবে। এই যে প্রচুর পরিমাণ যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এইটাকে আমার বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কোনটা জানো? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল হচ্ছে ডাবের পানি। কি? ডাবের পানি। এটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। কি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল কি বলতো বাচ্চারা? ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার ফসলের মুক্ত নিউক্লিয়ার আর বিভাজনের ফসল কোনটা? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল হচ্ছে ডাবের পানি। এবার দেখো যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে পারে কখন বলতো? আমাদের দেহে একটা আমাদের দেহে একটা তোমার পি, তাও আমি তোমাদেরকে বলি, আমাদের দেহে পি কি P53 নামের এক ধরনের প্রোটিন থাকে। আমাদের দেহে কি থাকে বলতো? P53। ঠিক আছে, আমাদের দেহে P53 নামের এক ধরনের কি আছে বলতো? মানুষের দেহে P53 নামের এক ধরনের প্রোটিন আছে। এখন এই যে P53, এই P53 যে প্রোটিন, এইটা যখন কমে যায়, এই P53 কাজ কি জানো? কোষ বিভাজন হতে দেবে না। এইটাই হচ্ছে P53 কাজ। কিন্তু মাঝে মাঝে হয় কি, P53টার কাজ করে না, তখন একটা কোষ বিভাজিত হতেই থাকে, অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হতেই থাকে। এইটাকে আমরা বলতে পারি যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন না, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এর ফলে আমার যেটা হয় সেটা হচ্ছে টিউমার ক্যান্সার। এর ফলে আমার কি হয়? টিউমার অথবা ক্যান্সার হয়। আচ্ছা, তো এখন এই যে আমাদের যে টিউমার যে সৃষ্টি হচ্ছে, এই টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় আমাদের অঙ্কোজেনেসিস। এই টিউমার সৃষ্টি হওয়াকে কি বলছে? অঙ্কোজেনেসিস। আর আমাদের দেখো, যেই জিন যেই জিন আমাদের ক্যান্সারের জন্য উদ্দীপনা দেয় তাকে বলা হচ্ছে মিউটোজিন। যেই জিন ক্যান্সারের জন্য উদ্দীপনা দেয় তাকে আমরা বলতে পারি মিউটোজিন। কি বলতে পারি? মিউটোজিন। আচ্ছা, আর টিউমার যে ছড়িয়ে পড়ছে, এই টিউমার ছড়িয়ে পড়াকে আমরা বলতে পারি মেটাস্টেসিস। কি বলতে পারি? মেটাস্টেসিস। তাহলে টিউমার ছড়ায় পড়ারে আমরা কি বলতে পারি? মেটাস্টেসিস। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, আমাদের একটা ভাইরাস আছে, একটা ভাইরাস আছে জানা হলে প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাসের B6 এবং B7 এই দুইটা জিন আমাদের ক্যান্সার তৈরি করতে পারে। প্যাপিলোমা ভাইরাসের B6 এবং B7 জিন আমাদের ক্যান্সার তৈরি করতে পারে। এবার আমরা যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের যে কথাটা বলছিলাম, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের যে কথাটা আমরা বলছিলাম একটু আগে। আচ্ছা, তো এখন এই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়ে আমাদের যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলতে পারি? প্রাণী কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি প্লাজমোডিয়াম। আর উদ্ভিদ কোষে যদি হয় সেটাকে আমরা বলে সিনোসাইটিক। উদ্ভিদের একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলতে পারি সিনোসাইটিক। আর প্রাণীর একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বলতে পারি প্লাজমোডিয়াম। আমার কথা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আসো আমাদের মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিস কি করে? দেহের গঠন করে। জাস্ট অপশন গুলো পড়ে যাও। বংশবৃদ্ধি, বংশবৃদ্ধিতে
তোমার মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন কথা হচ্ছে ভাই বংশবৃদ্ধি তো করে মায়োসিস, আপনি মাইটোসিস কেন বলছেন? দেখো বংশবৃদ্ধি মায়োসিস করে ঠিক আছে, বাট কিছু এককেন্দ্রিক এককোষী সুকেন্দ্রিক জীব আছে, যেমন আমরা বলতে পারি যে এককেন্দ্রিক সুকোষী কিছু জীব আছে যারা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। আচ্ছা, তো এরপরে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের বৃদ্ধি। দেখো জননাঙ্গ সৃষ্টি হয় কোন বিভাজন পদ্ধতিতে বলতো? জননাঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাইটোসিসে, আর মায়োসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। আচ্ছা, জননাঙ্গ বৃদ্ধি ঘটেও কিন্তু আমাদের জননাঙ্গ বৃদ্ধি ঘটেও কিন্তু মাইটোসিসের ফলে। আচ্ছা, নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সংখ্যা সমান সমান থাকে। ক্রোমোসোমের সংখ্যা সমতা রক্ষা করে কে? ক্রোমোসোমের সংখ্যা সমতা রক্ষা করে কে? এই যে মাইটোসিস। মানে মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা যে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা সমান হবে, এটা করে কে? মাইটোসিস। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা রক্ষা করা এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল তো আমরা জানি, বুঝতে পেরেছ? আচ্ছা, এটা কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে কি আসবা, কোথায় আসবা? দেখো এরপরে আমি যে তোমাদেরকে বলি যে আমাদের দেহে প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তার অধিকাংশ কোষ কি? অধিকাংশ হচ্ছে রক্ত কোষ এবং অন্ত্রের এপিথেলিয়াল বা লাইনিং কোষ। এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, তো কোষের মৃত্যু আবার দুই প্রকার। কোষের মৃত্যু কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হলো দেখো অ্যাপেক্টোসিস। অ্যাপেক্টোসিস মানে কি? অ্যাপেক্টোসিস মানে হচ্ছে নর্মাল মৃত্যু, মানে জেনেটিক্যাল ডেথ, ঠিক আছে? জেনেটিক্যাল ডেথ মানে এমনি নর্মাল মৃত্যু, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি অ্যাপেক্টোসিস বা জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। আর একটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস মানে কি বলতো? বিষাক্ত দ্রব্যের কারণে যে মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমরা বলতে পারি নর্মালি নেক্রোসিস। আচ্ছা, আমার কথা কি বুঝতে পেরেছো? কোনটা অ্যাপেক্টোসিস আর কোনটা নেক্রোসিস? নেক্রোসিস মানে কি? নেক্রোসিস মানে হচ্ছে নর্মাল মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু, অর্থাৎ যেটারে আমরা খুন বলতে পারি, সেটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপেক্টোসিস কোনগুলা? যেটা হচ্ছে নর্মালি জেনেটিক্যাল মৃত্যু। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, এখন আমরা মাইটোটিক ইন্ডেক্স, একটা জিনিস আছে মাইটোটিক ইন্ডেক্স। এখন মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কি? মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে এমআই। এই মাইটোটিক ইন্ডেক্সটা হচ্ছে মাইটোসিসরত কোষের সংখ্যারে তুমি যদি মোট কোষের সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে মাইটোটিক ইন্ডেক্স পাবা। এখন এই মাইটোটিক ইন্ডেক্স প্রয়োজন কি? দেখো, যেই মাইটোটিক ইন্ডেক্স অনেক বেশি, যেই কোষের মাইটোটিক ইন্ডেক্স অনেক বেশি, সেই সেখানে আমি বুঝতে পারবো যে অনেক বেশি কোষ কি করছে? মাইটোসিস করছে। এখন অনেক কোষ যদি বৃদ্ধি পায় তাহলে কি ওই জায়গাটার কোষ দ্রুত বর্ধনশীল। তো এই জিনিসটা মূলত টিউমার আর ক্যান্সারের ক্ষেত্রে করা হয়, যে টিউমার এবং ক্যান্সার কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এইটা নির্ণয় করার জন্য এই যে মাইটোটিক ইন্ডেক্সটা করা হয়ে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যামাইটোসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য বাবা তোরা পড়ে নিস। আচ্ছা, এবার দেখো মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। দেখো মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন কেমন? দেখো নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হবে। নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, তাহলে কেমন হবে আই দেখাই। নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হলে কেমন হবে দেখাই আই। দেখ, তাকাই থাক। দেখ নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে কয়বার বলতো? দুইবার। নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে দুইবার, তার মানে আমাদের ধরলাম যে এটা একটা কোষ, এর যে নিউক্লিয়াসটা আছে, এবার মনে কর যে এইটা আমি একটা বড় একটা কোষের মধ্যে আটকালাম, জাস্ট আমি তোদের বোঝানোর জন্য, এটা কিন্তু কোনো রুলস না। তো নিউক্লিয়াসটা একবার বিভাজিত করলি করে দুইটা হলো। ভালো করে বল, নিউক্লিয়াসটা একবার বিভাজিত করলে করে দুইটা হলো, এখানে তুই ক্রোমোজোম দিলি। আচ্ছা, তো এবার দেখ এই দুইটাই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সমান। এটা আমি যাই ধরি না কেন, আমি ক্রোমোজোমের সংখ্যা এক্স ওয়াই জেড যাই ধরি না কেন, ক্রোমোজোমের সংখ্যা কিন্তু প্রথমবার তুই বিভাজিত করছিস, দুইটাই সমান আসছে। এইবার নিউক্লিয়াস আবার বিভাজিত হবে, নিউক্লিয়াস আবার বিভাজিত হবে, ওই এই নিউক্লিয়াসকে আবার বিভাজিত করলে এইটা হলো এটা হলো। কিন্তু আবার মজার বিষয় হচ্ছে ক্রোমোজোম আর বিভাজিত হবে না, ক্রোমোজোম আর বিভাজিত হবে না।
তার মানে ক্রোমোজোম যদি বিভাজিত না হয় তাহলে এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, তাই তো? এমন হয়ে যাবে না? এখানে মনে করছিল হচ্ছে এমন এমন। আচ্ছা, তো এবার দেখ ক্রোমোজোম, এবার দেখ এইগুলারে প্রত্যেকটা তুই সেপারেট করে দে, দিলে তুই দেখতে পারবি যে কোষ তো 4টা হচ্ছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। ক্রোমোজোম সংখ্যা দেখ অর্ধেক হয়ে যাচ্ছে। ক্রোমোজোম সংখ্যা আগে এখানে যদি 2টা সেট থাকে, এখানে একটা করে সেট আছে। তো ক্রোমোজোম সংখ্যা দেখ সেট চেঞ্জ করে ফেলছে। তার মানে কি আমাদের মাইটোটিক, আমাদের মায়োসিসের কোষ বিভাজনে নিউক্লিয়াস হয় 2বার এবং ক্রোমোসোম বিভাজিত হয় 1বার। তো এই কারণেই কিন্তু কি হয় বলতো, এই কারণেই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা আমাদের অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই তো? তো এখন মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা যদি অপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, তো এইটাকে আমরা বলতে পারি হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। আর এই ক্রোমোসোমের 4টি অপত্য কোষ সৃষ্টি করে। এই ক্রোমোসোম কয়টা অপত্য কোষ সৃষ্টি করে বলতো? 4টা অপত্য কোষ সৃষ্টি করে, একটু আগে আমি দেখাই আইছি, তাই তো? এবার এটা কে আবিষ্কার করে? মানে পিচেস মিশেষ মানুষের কিছু বলার নেই, যারা খুব পিচেস হয় তাদের কিছু বলার নেই। যেমন আমি তোদেরকে বলি যে এই যে আমাদের এই যে আমাদের বেনেডিন আর এই যে হাউজার, ঠিক আছে, এই দুইজনের কোনো কাজ ছিল না। এরা কি করেছিল বলতো? এই যে কৃমি, এই যে কৃমির গ্যামিটের যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে। কি করে বলতো? গ্যামিটের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে। মানে এই যে আমাদের ক্রোমোজোমের সংখ্যা যে অর্ধেক হয়, এটা সর্বপ্রথম যে আবিষ্কার করে সেটা বেনেডিক্ট এবং হাউজার। এদের কোনো কাজ ছিল না, এরা ডাইরেক্ট কৃমির হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে ফেলে কৃমির যে গ্যামেট আছে ওখান থেকে। তো এবার দেখ আমাদের যে স্ট্রাসবুর্গার ছিল, ও পুষ্পক উদ্ভিদের জনন কোষের হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন, কে? স্ট্রাসবুর্গার। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো 1905 সালে ফরমার ও মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন বা মায়োসিস কোষ, সর্বমূলক হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস কোষ বিভাজন বলে। এবার দেখ এই যে বোভারি গোল কৃমির জননাঙ্গে আর জায়গা পায়নি, কোন জায়গায় বলতো? এই যে বোভেরি এ কি কাজটা করে? গোল কৃমির জননাঙ্গে, ঠিক আছে, গোল কৃমির জননাঙ্গে কোষ প্রত্যক্ষ করেন। ও আর প্রত্যক্ষ করার জায়গা পায়নি, ডাইরেক্ট গোল কৃমির জননাঙ্গে কে কি করে? মায়োসিস প্রত্যক্ষ করে বা কোষ বিভাজন প্রত্যক্ষ করে, কে? বোভেরি। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে যদি আমি কথা বলি যে মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পন্ন হয়। মায়োসিস সর্বদা কোথায় সম্পন্ন হয়? জনন মাতৃকোষে। এবং ওই জনন মাতৃকোষ অল টাইম হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ডিপ্লয়েড হওয়া লাগবে। হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না, হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না, হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না। হ্যাপ্লয়েড কোষে মাইটোসিস হতে পারে, বাট হ্যাপ্লয়েড কোষে মায়োসিস হয় না। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? হ্যাপ্লয়েড কোষে মায়োসিস কি হয়? হয় না। আচ্ছা, তো এখন এখন আমার কথা হচ্ছে, দেখ দেখ দুইটা বিষয় আছে। সেটা হলো মায়োসিস আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আমি তোদের যদি বলি, সেটা হচ্ছে দেখ কিছু জীব আছে যাদের যাদের জাইগোট হওয়ার আগে মায়োসিস হয়। জাইগোট হওয়ার আগে, অর্থাৎ মানুষের কথাই তুই চিন্তা কর। তোর কিন্তু মায়োসিস হয়ে শুক্রাণু একে একে তৈরি হয়ে আছে। এই যে শুক্রাণু তোর কিন্তু তৈরি হয়ে আছে, পরে তুই ওইটারে নিষেক করবি, পরে ওইটারে ডিম্বাণুর সাথে নিষেক করে তুই একটা গ্যামেট তৈরি করবি, ঠিক আছে, বা গ্যামেট তৈরি করবি। তো কিন্তু কথা হচ্ছে আমার কিছু কিছু জায়গা আছে যেখানে শুক্রাণু বা ডিম্বাণু মানে মানে জনন কোষ, এই যে জনন যে কোষটা আছে, যে জনন যে কোষ, এই কোষ এই কোষ সৃষ্টির পরে এই কোষ সৃষ্টির পর যখন জাইগোট সম্পন্ন হয়ে যায়, যখন জাইগোট হয়ে যায় তখন কিন্তু আমার মায়োসিস হয়। তখন কিন্তু আমার মায়োসিস হয়। মানে জাইগোট হওয়ার পরে মায়োসিস হয়। আমার কথা বোঝা গেছে? তো এখন আমি এই কথাগুলো একটু বলি। এখানে দেখ ডিপ্লয়েড জীবে মায়োসিস কোথায় হয় বলতো? মায়োসিস হয় হচ্ছে মাতৃকোষ থেকে, মানে সরাসরি ডিম্বাণুতে মায়োসিস ঘটে। এখন এখন আমাদের এই ধরনের যে মায়োসিস, এটাকে আমরা বলি টার্মিনাল মায়োসিস, ঠিক আছে। আর পুষ্পক যেসব উদ্ভিদ আছে, পুষ্পক যেসব উদ্ভিদ আছে
তাদের স্পোরিক মায়োসিস বলে, মানে এদের সরাসরি স্পোরে মায়োসিস হয়। আচ্ছা, এরপরে ছত্রাক এবং শৈবাল দেহ আছে যাদের দেহে নিষেকের ফলে সৃষ্টি জাইগোট গঠনের পরে মায়োসিস ঘটে। এই ধরনের মায়োসিসকে বলা হয় জাইগোটিক মায়োসিস। আশা করি বোঝা গেছে। আচ্ছা, মায়োসিসের বৈশিষ্ট্য কি? হ্যাপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন কোষে হয়ে থাকে। হ্যাপ্লয়েড জীবে, সরি হ্যাপ্লয়েড বলি কেন, ডিপ্লয়েড জীবে। আমি আবারও তো বলি, আমি একটু আগেও বলেছি যে ডিপ্লয়েড জীব ছাড়া কিন্তু মায়োসিস হয় না। তো ডিপ্লয়েড জীবে কোথায় হয়ে থাকে বলতো? ডিপ্লয়েড জীবে মায়োসিস হয়ে থাকে কোথায়? মাতৃকোষে। ডিপ্লয়েড জীবে মায়োসিস হয়ে থাকে মাতৃকোষে। আচ্ছা, নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় আর ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়, এটা তো পড়ায় আসছে। আচ্ছা, প্রোফেজ দীর্ঘস্থায়ী বিধায় এই প্রোফেজকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। কি কি জানিস? তোদের মুখে মুখে বলে দিই। একটা হচ্ছে লেপটেটিন, 2 নম্বর জাইগেটিন, 3 নম্বর প্যাকাইটিন, 4 নম্বর ডিপ্লেটিন এবং 5 নম্বর ডায়াকাইনেসিস। এই 5টা ভাগে ভাগ করা হয়। তো এখন আমি যদি তোদের আস্তে আস্তে বলি, দেখ, কায়াজমা সৃষ্টি ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের জিনের বিনিময় ঘটে। এখন ক্রসিং ওভার কি? বুঝাই যায় তোদের একবারে। ক্রসিং ওভার, ক্রসিং ওভার, দেখ আমাদের যে ক্রোমোজোম গুলা ছিল, তাই না? এই দেখ ক্রোমোজোম, এই যে ক্রোমাটিড গুলা দেখ, এইভাবে ক্রোমাটিড ছিল না? দেখ ক্রোমাটিড গুলা পরবর্তীতে দেখ এই এক্স আকৃতির, দেখ এই যে আমাদের ক্রোমাটিড গুলা ছিল। তো দেখ এই দুইটা আমাদের যে ক্রোমোসোম, এই দুইটা ক্রোমাটিড, এইটা এইটা সিস্টার ক্রোমাটিড, আবার এটা সিস্টার ক্রোমাটিড। তো এই যে সিস্টার ক্রোমাটিড, এবার দেখ এই যে এইটা নন সিস্টার, এইটা আবার এটা নন সিস্টার। তো এই যে সিস্টার ক্রোমাটিড গুলোর অংশের বিনিময় ঘটে, সিস্টার ক্রোমাটিড গুলো অংশের বিনিময় ঘটে। তো দেখ এর এর অংশ এ নিচ্ছে, এর অংশ এ নিচ্ছে, ফলে এদের মধ্যে একটা বৈচিত্র্য চলে আসে, যেটাকে আমরা বলি যে জীব বৈচিত্র্য। এটা কিসের মাধ্যমে হয় বলতো? মায়োসিসের মাধ্যমে হয়। মায়োসিসের কিসের মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। এই ক্রসিং ওভার কোথায় হয়? এই ক্রসিং ওভার হয় হচ্ছে কোন ধাপে বলতো? প্যাকাইটিন ধাপে। প্যাকাইটিন ধাপে, প্যাকাইটিন ধাপে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, তো এখন আসি, আস্তে আস্তে আসি সামনের দিকে, সামনের দিকে গেলেই বোঝা যাবে। আচ্ছা, তো আমরা নর্মালি আমরা বলতে পারি যে একটি মাতৃকোষ 2n হতে 4টি হ্যাপ্লয়েড কোষ n তৈরি হয়। আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা স্বতন্ত্র বিন্যাস ঘটে, এটাও জানি। আচ্ছা, সম্পন্ন হয় না, এটাও জানি। সমগুণ সম্পন্ন হয় না, এটা তো আমরা জানি। সমগুণ সম্পন্ন হয় না কারণ যেটা 2n সেটা ভেঙে হচ্ছে n, তাহলে তো অবশ্যই সমগুণ সম্পন্ন হবে না। আচ্ছা, তো সমগুণ সম্পন্ন না হওয়ার আরো একটা কারণ আছে, ক্রসিং ওভার। আচ্ছা, তো এরপরে মায়োসিসের শেষ ধাপে দেখো, জীব সমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। আচ্ছা, এখন এরপরে আমি আসি যে আমাদের মায়োসিস যে 2 প্রকার, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। তো মায়োসিস যে একটা ছিল সেটা হলো হ্রাসমূলক বিভাজন, যেটাকে আবার 4টা ভাগে ভাগ করা হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এখানে কিন্তু প্রোফেজের পরে প্রোমেটাফেজটা নাই, প্রোফেজের পরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে? তো এই প্রোফেজটা অনেক দীর্ঘস্থায়ী একটা পর্যায়, যার কারণে প্রোফেজকে আমরা 4টা ভাগে ভাগ করে 5টা ভাগে ভাগ করে থাকি: লেপটেটিন, জাইগেটিন, প্যাকাইটিন, ডিপ্লেটিন আর ডায়াকাইনেসিস। বলছি সবকিছু আমি। আচ্ছা, তো এখন আমি আমি ডিটেইলে আলোচনা করব যে মায়োসিস 1 নিয়ে। আমি ডিটেইলে আলোচনা করব কি নিয়ে? মায়োসিস 1 নিয়ে। দেখো, মায়োসিস 1 একটা, মায়োসিস 1-এর যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। এটা নর্মালি যে বিভাজনটা মায়োসিস 1 নর্মালি যে বিভাজন সেটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক যে বিভাজনটা সেটাই হচ্ছে মায়োসিস 1। এখন মায়োসিস 1-এর যে প্রোফেজ পর্যায়টা আছে, এই প্রোফেজটা কোথায় হয় বলতো? মানুষের যে শুক্রাশয়ে এই যে মায়োটিক যে প্রোফেজ হয়, ঠিক আছে, মানুষের যে শুক্রাশয়ে মায়োটিক যে প্রোফেজ হয়, এই প্রোফেজ হতে সময় লাগে হচ্ছে 1 সপ্তাহ। আর এই সম্পূর্ণ যে বিভাজনটা হচ্ছে, এইটা সম্পূর্ণ হতে সময় লাগে কতদিন বলতো? 1 মাস। তার মানে বুঝতে পারছো কতদিন টাইম লাগছে কি জিনিস তৈরি হতে? আচ্ছা, তো ভালো করে বোঝো, আমাদের শুক্রাশয়ে যে মায়োটিক প্রোফেসটা হয়, এই প্রোফেস হতে সময় লাগে কত? 1 সপ্তাহ। এবং এই 1 সপ্তাহ সময় লাগে এবং পুরো কোষটা বিভাজিত হতে সময় লাগে হচ্ছে 1 মাস। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি যদি তোমাদেরকে বলি যে প্রোফেস শুরু হওয়ার আগেই ডিএনএ প্রতিলিপিত হয়।
প্রবেশ শুরুর আগে ডিএনএ প্রতিলিপিত হয়, তবে দৃষ্টিগোচর হয় না। আচ্ছা, তো আমরা যেমন পাইছিলাম না ইন্টারফেস, তো এখানে ইন্টারফেস পরে হয়, আমরা জানবো ইন্টারফেসটা কখন হয়। আচ্ছা, এখন লেপটিন ধাপে কি হয়? লেপটিন ধাপে যেটা হয় সেটা হচ্ছে রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় লেপটিন ধাপে, এবং নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে লেপটিন ধাপে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা লেপটিন ধাপে ঘটে সেটা কি বলতো? এখানে দেখো ফুলের তোড়ার মতন ক্রোমোজোমকে, ফুলের তোড়ার মতন দেখা যায়, ক্রোমোজোমকে কিসের মতো দেখা যায়? ফুলের তোড়ার মতো। তাই এই ধাপকে বলা হয় বুকে। এই ধাপকে কি বলা হয়? বুকে। এটা আবিষ্কার করে বিজ্ঞানী ডার্লিংটন। কে আবিষ্কার করে? বিজ্ঞানী ডার্লিংটন। আচ্ছা, তো এই যে বুকে যে অবস্থাটা দেখা যায়, বুকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোন জায়গায় কোন জায়গায় দেখা যায় বলতো? আবার বলো কোথায় বলতো? লেপটিন ধাপে। লেপটিন ধাপে আমাদের বুকে অবস্থাটা দেখা যায়। বুঝা গেছে? আচ্ছা, ক্রোমোজোম গুলো বিভক্ত হয় এবং দীর্ঘ থাকে। এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট বুকেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি জাইগোটিনের কথা আমরা যদি একটু চিন্তা করি, জাইগোটিন জিনিসটা কি বলতো? আচ্ছা, জাইগোটিনে আমি একটা কথা সবসময় মাথায় রাখতাম, আমি যখন এই জিনিসটা পড়তাম, তো জাইগোটিনের সবকিছু জাইগোট পাকায় যায়, একবারে ঘচু মুচু পাকায় যায়, এই জিনিসটা আমি মাথায় রাখতাম। তো এটা আসলে বললা যে ভাইয়া কি বলছেন ভুলভাল, তো ভুলভাল না, এটা আমার মনে রাখতে সুবিধা হতো। জাইগোটিনে জাইগোট পাকায় যায় কেমন ভাবে? দেখো, হোমোলোগাস ক্রোমোজোম। আচ্ছা, হোমোলোগাস ক্রোমোজোমটা কি সেটা তোমাদের একটু জানার প্রয়োজন আছে। হোমোলোগাস ক্রোমোজোম কি সেটা জানার প্রয়োজন আছে না? দেখো, একটি উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি মাতা একটি পিতা থেকে আগত, অন্যটি পিতা আহ, একটি মাতা হতে আগত, অন্যটি পিতা হতে আগত। মানে আমরা যে ক্রোমোজোমটা দেখি দুই সেট, এই এক সেট, এই এক সেট, এই এক সেটের মধ্যে একটা পিতা থেকে, এটা একটা মাতা থেকে আগত না? তো এই ক্রোমোজোমকে আমার বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম। তো এই যে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো আছে, এই দুইটার মধ্যে জোর বাঁধে, এই জোর বাঁধাকে বলা হয় সিন্যাপসিস। এই যে জোর বাঁধছে না, এই জোর বাঁধাকে বলা হয় সিন্যাপসিস। আর প্রতিটি জোর বাঁধা ক্রোমোজোমকে, জোড়াকে বাইভ্যালেন্ট বলা হয়। আর এই যে দুইটা মিলে একসাথে আমরা বলতে পারি বাইভ্যালেন্ট। আমার কথা বুঝতে পেরেছো? জোর বাঁধা ক্রোমোজোমকে একত্রে বলতে পারি বাইভ্যালেন্ট। আচ্ছা, তো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখন দেখা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। এখন প্যাকাইটিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্যাকাইটিনে কি থাকে বলতো? সেন্ট্রোমিয়ার চারটি করেছে। কি থাকে বলতো? প্রতি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার থাকে। প্রতিটা বাইভ্যালেন্টে কি থাকে? দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড। প্রতিটা বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। চারটি ক্রোমাটিড থাকে, বুঝতে পেরেছো? দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে প্রতিটি বাইভ্যালেন্টে। এখন তাহলে বাইভ্যালেন্ট যেমন জিনিসটা কেমন বলতো? আমি একটু পরে তোমাকে বিষয়টা আরো ক্লিয়ার করব। যে দুটি বাইভ্যালেন্ট, প্রত্যেকটি বাইভ্যালেন্টে একটি দুটি করে ক্রোমোমিয়ার, দুটি করে ক্রোমোমিয়ার এবং চারটি করে ক্রোমাটিড থাকে। বুঝতে পেরেছো? চারটি করে ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাক বলা হয়। তাহলে টেট্রাক অবস্থা কোথায় ঘটে? প্যাকাইটিন ধাপে ঘটে। আচ্ছা, তো এখন একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে একত্রে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে, দেখো এই দেখো একই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের দুটি যে ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এদের দুইজনকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। বুঝতে পেরেছো? এই দুইজনকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, একই জোড়ার মধ্যে, একই জোড়ার মধ্যে দেখো এই যে জোড়া বাচ্চা না, এই যে আমাদের যে বাইভ্যালেন্টটা বাচ্ছিল, এই দেখো বাইভ্যালেন্টটা বাচ্ছিল, এই যে এই দুইটা মিলে কিন্তু এক জোড়া। তো একই জোড়ার মধ্যে বা একই বাইভ্যালেন্টের মধ্যে এইটা এবং এইটা, এই দুইটা ক্রোমোজোমকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, তো এখন এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতি বা ক্রস চিহ্নের মতো জোড়া বাঁধাকে এক বচনে কায়াজমা বলা হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির এক্স আকৃতির বা ক্রস আকৃতির মধ্যে এটাকে আচ্ছা, তো এখান থেকে তুমি ভালোভাবে একটা জিনিস বুঝতে পারবা। দেখো, আমাদের টেট্রাক, টেট্রাক, এই দেখো টেট্রাক যে দশা, টেট্রাক দশা মানে দুইটা, এই দেখো এই দুইটাকে একসাথে আমরা টেট্রাক বলছি। এবং সিস্টার ক্রোমাটিড কোনটা বলতো? এই যে এইটা, এটা সিস্টার এবং এইটা
এটা সিস্টার। বুঝতে পেরেছো? একে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, সামনে আমরা আরো জানতে পারবো ডিপ্লেটিনে কি হয়ে থাকে। দেখো, ডিপ্লেটিনে প্রান্তীয়করণ ঘটে থাকে। ডিপ্লেটিনে কি ঘটে? প্রান্তীয়করণ ঘটে। কায়াজমার প্রান্ত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। এই যে কায়াজমা গুলো আছে না, কায়াজমা, কায়াজমা, এই কায়াজমা গুলা যখন প্রান্তের দিকে সরে যায়। এখন কায়াজমা জিনিসটা কি ভাইয়া? কায়াজমা জিনিসটা হলো, দেখো, এই দেখো, এই দেখো কায়াজমা জিনিসটা কি, এই দেখো, এই দেখো কায়াজমা জিনিসটা কি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে কায়াজমা, আচ্ছা তোমাদেরকে আমি যদি আরেকটু ভালো করে বুঝাই যে কায়াজমা জিনিসটা কি। দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির, এক্স আকৃতি বা ক্রস চিহ্নের মতো জোড় অবস্থাকে কায়াজমা বলা হয়। দেখো, এই দেখো, এই জায়গাটাই দেখো, এই জায়গাটাই দেখো কি হয়েছে, এই জায়গাটাই দেখো কি হয়েছে, দেখো এই জায়গাটায় দেখো কি হয়েছে, দুটো নন সিস্টার ক্রোমাটিড। দেখো, এই দেখো আমি তোমাদেরকে আঁকাই, এই একটা ক্রোমাটিড আঁকালাম, ক্রোমোসোম আঁকালাম, আবার এখানে দেখো আরেকটা ক্রোমোসোম আঁকালাম, এই যে ক্রোমোসোম আঁকালাম। তো এই যে দুইটা ক্রোমোসোম আমি আঁকালাম, তো এই জায়গাটাই দেখো, এই জায়গাটাই দেখো, এইটা একটা নন সিস্টার ক্রোমাটিড, এর নন সিস্টার ক্রোমাটিড এটা। তো দেখো, এই দেখো নন সিস্টার ক্রোমাটিড গুলো পরস্পর কি হচ্ছে, এক্স আকৃতির একটা গঠন তৈরি করছে। তো এক্স আকৃতির যে গঠনটা তৈরি করছে, এইটাকে কিন্তু আমরা বলতে পারি কায়াজমা। এটাকে আমরা কি বলতে পারি? কায়াজমা, কায়াজমা। তো এইটাকে আমরা যে বলছি যে এটা হচ্ছে কায়াজমা, তো ভালো করে বোঝো। তো এই কায়াজমা, এই যে প্রান্তের দিকে যদি সরে যায়, সেইটাকে আমরা বলতে পারি প্রান্তীয়করণ। আর প্রান্তীয়করণটা দেখা যায় কোন ধাপে? ডিপ্লেটিন ধাপে। আমার কথা আশা করি বোঝা গেছে। আচ্ছা, দুই বা ততোধিক, আচ্ছা, তো এখন এখানে আবার লুপের তৈরি হয়। যদি দুই বা তিনটা লুপ তৈরি হয় পাশাপাশি, তাহলে সেই লুপের মান হয় 90 ডিগ্রি। আর যদি একটি মাত্র কায়াজমা থাকে, তাহলে যেই লুপটা তৈরি হবে সেটা হবে 180 ডিগ্রি। বোঝা গেছে? কায়াজমা যদি মাত্র একটা তৈরি হয়, তাহলে লুপ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর যদি দুই তিনটা হয়, তাহলে 90 ডিগ্রি করে। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন ডায়াকাইনেসিস কি? ডায়াকাইনেসিস যে পর্যায়ে, সেই পর্যায়েও প্রান্তীয়করণ তখনও কিন্তু চলতে থাকে। বোঝা গেছে? আচ্ছা, ক্রোমাটিডের বিভক্তি দেখা যায় আর নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। দেখো, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। এ পর্যায়ে এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়। প্রাণীকোষের যে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওলটা কিন্তু মেরুতে পৌঁছে যায়। কোন ধাপে বলতো? ডায়াকাইনেসিস ধাপে। ডায়াকাইনেসিস ধাপে সেন্ট্রিওল কোথায় পৌঁছায়? মেরুতে পৌঁছায়। আশা করি বোঝা গেছে। দেখো, এবার দেখো মেটাফেজ একে। দেখো, আমরা যেমনটা পড়েছিলাম, আমরা মাইটোসিস কোষ বিভাজনের যে মেটাফেজটা পড়েছিলাম, মাইটোসিস, সেখানে আমরা দেখছিলাম যে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ক্রোমাটিড গুলা বের হয়ে যায়। সেন্ট্রোমিয়ার বিভক্ত ক্রোমাটিড গুলা দুই দিকে ছুট মারে, তাই না? সেন্ট্রোমিয়ার বিভক্ত ক্রোমাটিড গুলা কি হয়? দুই দিকে ছুট মারে, দৌড়াতে থাকে, যে একেবারে তারা অ্যানাফেজ পর্যায়ের দিকে ধাবিত হয়, তাই তো? তো এখন এই যে ক্রোমাটিড গুলা এ পর্যায়ে কিন্তু এই যে ক্রোমোমিয়ার এই পর্যায়ে কিন্তু বিভক্ত হয় না। মাইটোটিকের মেটাফেজের মতো, মাইটোটিকের মেটাফেজের মতন কিন্তু ক্রোমোমিয়ার বিভক্ত হয় না। বুঝতে পেরেছ? আচ্ছা, অ্যানাফেজ পর্যায়ে কি? ওই যে সবকিছু ঠিক আছে, যে ভি, এল, জে, এগুলা সবকিছু ঠিক আছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা, প্রতি ক্রোমোসোমের সংখ্যা দাঁড়ায় 2n এর পরিবর্তে n। কেন বলতো? বলতো উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্ট একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোসোম পৌঁছায় বলে। দেখো, প্রতিটি যে মেরুতে আছে না, প্রত্যেকটা মেরুতে অবিভক্ত বাইভ্যালেন্ট, মানে বাইভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোসোম পৌঁছায়। মানে আমাদের মেটাফেজে যেটা হচ্ছিল, আমরা আমরা মাইটোসিসে যেটা দেখছিলাম যে ভাগ হয়ে পৌঁছায় না, যার কারণে ক্রোমোসোম সংখ্যা কি হয় বলতো? ক্রোমোসোম সংখ্যা কিন্তু ক্রোমোসোম সংখ্যা কিন্তু এরকম সমান থাকে। বাট এই জায়গাটায় কি হচ্ছে জানো? ক্রোমোসোম সংখ্যা কিন্তু 2n এর পরিবর্তে n হয়ে দাঁড়াচ্ছে, কারণ এরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে আর যাচ্ছে না, এরা কিন্তু পূর্ণাঙ্গ ক্রোমোসোম হিসেবেই চলে যাচ্ছে। পূর্ণাঙ্গ ক্রোমোসোম হিসেবেই কিন্তু চলে যাচ্ছে, এখানে কিন্তু ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এরপরে টেলোফেজ যে ওয়ান, এখানে অনেক প্রজাতিতে টেলোফেজ ওয়ান ঘটেই না। অনেক প্রজাতিতে টেলোফেজ ওয়ান ঘটেই না, এটা ইম্পর্টেন্ট। এখন এই যে প্রোফেজ, আমাদের যেই তোমার আমাদের যেই মাইটোসিস যে এক, মাইটোসিস এক,
আর মাইটোসিস যে দুই তাদের মধ্যবর্তী যে পর্যায়, ওই পর্যায়টাই হচ্ছে ইন্টারফেস। তো এই যে ইন্টারফেস ধাপ, এই ইন্টারফেস ধাপটা একটু কম গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ইন্টারফেস ধাপে কি হয় জানো, এই ইন্টারফেস ধাপে আরএনএ, প্রোটিন ইত্যাদি কিছুই কি সংশ্লিষ্ট হয়, কিন্তু ডিএনএ প্রতিরূপ বা ডিএনএ রেপ্লিকেশন হয় না। তাহলে আরএনএ আর প্রোটিন তৈরি হলেও ডিএনএ রেপ্লিকেশন কিন্তু এই ধাপে হয় না। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, মায়োসিস দুইয়ের যে ব্যাপারটা ছিল, মায়োসিসের প্রধান তাৎপর্য কি বলতো? চারটি কোষের উৎপত্তি। মায়োসিস দুইয়ের যে তাৎপর্য সেটা হলো দুটি থেকে চারটি কোষের যে উৎপত্তি, এটাই হচ্ছে মায়োসিস দুইয়ের তাৎপর্য। আমার কথা কি বুঝতে পেরেছো বলতো? মায়োসিস দুইয়ের তাৎপর্য কিন্তু মূলত এইটাই, দুটি থেকে চারটি কোষের উৎপত্তি করা। এটা মূলত ওই মাইটোসিসের মতনই হয়ে থাকে, জাস্ট মাইটোসিসের মতনই হয়, আর কিছু না, জাস্ট মাইটোসিসের মতনই হয়। মাইটোসিসের মতন হয়ে আমি তোমাকে বলি যে এখান থেকে এই যে মায়োসিস হচ্ছে, এটা ছিল 2n, তো এটা n হচ্ছে, এটা n হচ্ছে, এটা থেকে আবার কি হয় জানো, এটা n হয়, এটা n হয়, এটা আবার n হয়, এটা হচ্ছে n হয়। এই যে চারটা হলো না, তো এইটা হচ্ছে আমাদের মায়োসিস, আর এইটা মায়োসিস 1, আর এই যে এইটা হলো মায়োসিস 2। তো এইটাই হচ্ছে মূল কথাবার্তা, ঠিক আছে? তো এই যে প্রোফেজ 1-এর যে কথাবার্তাগুলো ছিল, প্রোফেজ যে 2-এর যে কথাবার্তাগুলো, এখন এই প্রোফেজ 2-এর কথাবার্তা তুমি কিন্তু মিল পাবা কিসের সাথে বলো তো? এই যে আমাদের যে মাইটোসিসের যে প্রোফেজ ছিল না, তার সাথে। দেখো, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে বা অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো, মেটাফেজ যে 2, এই 2 স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, ক্রোমোজোমে আরো মোটা এবং খাটো হয়ে দেখায়, এবং সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। মনে রাখবা, এই যে আমাদের মেটাফেজ যে 1 ছিল, এই 1-এ কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছিল না, বাট মেটাফেজ 2-এ কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে। কেন হচ্ছে? এটা কিন্তু মাইটোসিসেও হচ্ছিল, মাইটোসিসেও কিন্তু হচ্ছিল। আমার কথা বোঝা গেছে, তাই তো? এবার দেখো, আমরা যদি অ্যানাফেজ এর কথা চিন্তা করি, তো অ্যানাফেজে আমরা যেমন বলছিলাম গতিশীল পর্যায়, এবং এই যে ভি এল জে আই, সেম সেম সবকিছু কি সেম। এরপরে আসো, মায়োসিসের গুরুত্ব কি? আচ্ছা, মায়োসিসের কি, আমাদের জনক সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে। আর কি কি? ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব রাখা। মানে ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব রাখা, তার মানে কি বলতো? দেখো, এখন ক্রোমোসোমের সংখ্যা ধ্রুব রাখা তার মানে কি? দেখো, এখন মনে করো যে একটা লোক, তার মায়োসিস হচ্ছে 2n, মায়োসিস হয়েও তার সব হলো হচ্ছে 2n, ঠিক আছে? 2n হলো। এবার এইটা মনে করো আমি বললাম যে এটা হচ্ছে পরবর্তীতে মায়োসিস 2 হয়েও এটা হচ্ছে 2n, এটা হচ্ছে 2n, আমি জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা আবার 2n, এটা হলো 2n, ঠিক আছে? এখন এইটা আমাদের ধরলাম যে 2n 2n, পরবর্তীতে এটা তো ছেলে, এরপরে মনে করো এর বিয়ে হলো, হওয়ার পরে এখানে মনে করো জাইগোট হলো আবার 2n 2n, ঠিক আছে? এই দুই সাইড থেকে, পুরুষ থেকে এক সেট গেল, নাই থেকে এক সেট আসলো, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের বাচ্চার ক্রোমোজোমের সংখ্যা হয়ে গেল 4n। তো এই যে 4n ক্রোমোজোম সংখ্যা যে হয়ে গেল, ওকে আর মানুষ হবে? ও তো অন্য কিছু হয়ে যাবে, তাই না? ও তো মানুষ হবে না। তো এই যে যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা রক্ষা করে কে বলতো? মায়োসিস। অবশ্যই এই ব্যাপারটা ব্যাখ্যা করে মায়োসিস। এবং এই মেন্ডেলের যে সূত্র ছিল, তাই না? মেন্ডেলের যে সূত্র ছিল আমরা পড়ি যে 3:1, ঠিক আছে? তারপরে কি 1:2, 2:2, 2:1, এই সূত্রগুলো, এইসব সূত্র সব পড়া বানে, হ্যাঁ, এইসব সূত্রগুলো পড়া বানে, সামনের দিকে আছে। তারপরে হচ্ছে 1:2, 2:1, এরপরে হচ্ছে আরো আরো সূত্র আছে, সুন্দর সুন্দর সূত্র। 13:, একটা সূত্র আছে। তো এই সূত্রগুলো পিছনের দিকের একটা চ্যাপ্টারে আছে, জিন গতি ও বিবর্তন, পড়াবো এগুলো আমি। আচ্ছা, তো দেখো, এরপরে দেখো, জীবের সক্রিয়তা বজায় রাখা মানে কি? প্রতিটি জীবের সক্রিয়তা রক্ষিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা জীবের যে বৈশিষ্ট্য, এরা রক্ষিত হচ্ছে। আচ্ছা, বৈচিত্র্য সৃষ্টি, এই যে আমাদের ক্রসিং ওভার যেটা হচ্ছে, ক্রসিং ওভারের মাধ্যমে কি আমাদের সক্রিয়তা, ওই বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে না? ক্রসিং ওভার সামনে পড়াবো, এই এই দেখো ক্রসিং ওভার আছে, পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, অভিব্যক্তি মানে কি? ওই যে বৈচিত্র্য, ঠিক আছে? অভিব্যক্তি মানে বৈচিত্র্য, তারপর অভিব্যক্তি প্রবাহের ধারা, এইগুলার কথা। আচ্ছা, গ্যামেট সৃষ্টি বা বংশবৃদ্ধি। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যৌনক্রম। আচ্ছা, যৌনক্রম মানে কি? পাঁচ প্রত্যক্ষ ভূমিকা রাখে জীবের
আচ্ছা যৌনক্রম, আচ্ছা মেন্ডেলের সূত্র, এগুলা জাস্ট ইম্পর্টেন্ট, জাস্ট রিডিং দিবা, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। এরপরে দেখো মায়োসিস এর প্যাকাইটিন উপপর্যায় সমসংস্থ ক্রোমোসোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এখন এই কথাগুলা পড়তে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। দেখো আমরা যে প্যাকাইটিন পড়েছিলাম, প্যাকাইটিন উপপর্যায়, সেই উপপর্যায়ে তো আমাদের ক্রসিং ওভারটা হচ্ছে। এখন প্যাকাইটিন উপপর্যায়ে যদি আমাদের ক্রসিং ওভার হয়, তাহলে আমাদের যে সমস্ত যে ক্রোমোসোম আছে, সমস্ত ক্রোমোসোমের মানে কি? সমস্ত ক্রোমোসোম মানে কি? সমস্ত ক্রোমোসোম, সমস্ত ক্রোমোসোম, ক্রোমোসোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সমস্ত ক্রোমোসোম, দেখো এই দেখো দুইটা সমস্ত ক্রোমোসোম। এখন এই যে দুইটা যে সমস্ত ক্রোমোসোম, এই সমস্ত ক্রোমোসোমের মধ্যে দেখো এইখানে দেখো এই দুইটা একসাথে মিলে গেছে, এইটাকে কি বলা হয়? এই যে মিলে গেল, এই যে মিলে গেল, এই জিনিসটাকে আমরা এখানে কি বলে আইছিলাম? কার মনে আছে দেখি, বলতে পারে কিনা? কার মনে আছে এই জিনিসটাকে আমরা কি বলে আইছিলাম বলতো? এই জায়গাটাকে আমরা কায়াজমা বলে আইছিলাম না? এই জায়গাটাকে আমরা কায়াজমা বলে আইছিলাম না? কায়াজমা। এখন দেখো, এখন ভালো করে দেখো, এই যে বাইভ্যালেন্ট, এই যে এখানে যে বাইভ্যালেন্ট, আচ্ছা আমি এখান থেকে বুঝে দেখো, এই দেখো এইগুলা মিলে তো একটা বাইভ্যালেন্ট, তাই না? বাইভ্যালেন্ট, এবং এই বাইভ্যালেন্টে এই দুইটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। এখন এই সমস্ত ক্রোমোজোমের মধ্যে দেখো এখানে একটা, এখানে দেখো একটা মিলিত হয়েছে, কায়াজমা বেঁধে গেছে, এখানে দেখো কায়াজমা হয়েছে। কায়াজমা মানে কি? এই যে দুইটা ক্রস বা এক্স আকৃতির দুইটা গঠন তৈরি করেছে, এক্স আকৃতির, তো এটাকে বলা হয় কায়াজমা। এখন এই যে কায়াজমা যে তৈরি হলো, ঠিক আছে, সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড, এই যে কায়াজমা তৈরি হলো, এর দেখো এই অংশটা এই অংশে চলে যাবে এবং এই অংশটা ঘুরে এই অংশে চলে আসবে, এই দেখো এইরকম হবে। তো এইরকম হওয়াটাকে আমরা বলতে পারি যে, এইটাকে আমরা বলতে পারি যে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার জিনিসটা বুঝে গেছো, যে সমস্ত ক্রোমোজোমে দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় হওয়াকে আমরা বলতে পারি ক্রসিং ওভার। অংশের বিনিময় হওয়াকে আমরা কি বলতে পারি? ক্রসিং ওভার। এখন এই ক্রসিং ওভার সর্বপ্রথম হান্ট মর্গান, ঠিক আছে, থমস হর্ন মর্গান সর্বপ্রথম উনি আবিষ্কার করেন 1909 সালে ভুট্টা উদ্ভিদ থেকে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন উনি, কোথা? থমাস হর্ন মর্গান, ঠিক আছে। আর উনি 1913 সালে নোবেল প্রাইজ পায়, ঠিক আছে। এখন এই ক্রসিং ওভারের কৌশল কি? কিছুই না ক্রসিং ওভারের কৌশল, ঠিক আছে, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো ক্রসিং ওভারের কৌশল সম্পর্কে যদি বলি, সেটা হলো একই স্থান বরাবর ভেঙে যাবে, কিসের? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের দ্বারা। এই জিনিসটা একটু মাথায় রাখো, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের দ্বারা। পুনরায় জোড়া লাগবে কিসের দ্বারা? লাইগেজ এনজাইমের দ্বারা। পুনরায় জোড়া লাগবে লাইগেজ এনজাইমের দ্বারা। এরপরে আমরা যদি বলি ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য, দেখো ক্রসিং ওভারের কারণে কি হয়? জিনগত পরিবর্তন হয়, আচ্ছা, বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়। এরপরে ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। এবং দেখো প্রজনন বিদ্যায় ক্রসিং ওভার যথেষ্ট ভূমিকা রয়েছে, প্রজনন বিদ্যায় ক্রসিং ওভার যথেষ্ট ভূমিকা রয়েছে। দেখতে পাচ্ছ যে এই যে আমাদের সমস্ত যে ক্রোমোজোম গুলা ছিল, তাদের যে নন সিস্টার যে ক্রোমাটিড গুলো ছিল, তাদের এই যে অংশের যে বিনিময় আমরা করতে পারছি, যার ফলে দেখো এর বৈচিত্র্য এর মধ্যে চলে আসছে, এর বৈচিত্র্য এর মধ্যে চলে আসছে। তো এই মিলায় দেখো জীব একটা বিভিন্ন ধরনের বৈচিত্র্যগত একটা পার্থক্য তৈরি হয়ে যাবে, বৈশিষ্ট্যগত একটা, সরি আমি বৈচিত্র্য কেন বলছি, এর বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে, এর বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে। তো বৈশিষ্ট্য, একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে চলে গেলে তাদের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তো প্রতিনিয়ত এই জিনিসটা করা হচ্ছে ক্রসিং ওভার, এবং জেনেটিক ম্যাপ তৈরিতে এই ক্রসিং ওভার প্রচুর ভূমিকা রাখে। এবং ক্রোমোসোমের জিনের নতুন বিন্যাসের ফলে এই যে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টিতে ভূমিকা রাখছে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা বুঝবা কবে? বুঝবা বলো তো, এই জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট কবে বুঝবা? বুঝবা অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়, যে পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা 16টি। পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা 16টি। আচ্ছা,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। দেখছো পেঁয়াজের মূলে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 16টি। আচ্ছা আচ্ছা, তো এখন তোমাদের কি কাজ? এই জিনিসগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং দিবা এবং আমরা অনুশীলনের এমসিকিউটা এখন একটু দেখার চেষ্টা করব। অনুশীলনীতে এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলা কেমন কি কমান আসে। দেখো অনুশীলনের এমসিকিউ মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট অনুশীলনের এমসিকিউ। তো আসো পড়ি অনুশীলনীতে কি কি লেখা আছে। দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোম গুলো বিষুব অঞ্চলে অবস্থান করে? আচ্ছা, বিষুব অঞ্চলে অবস্থান করে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে, তাই না? এটাকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়, মনে আছে তো? আচ্ছা, প্রোফেজ পর্যায়ে কি করে বলো তো? প্রোফেজ পর্যায়ে জলবিয়োজন হয়। এরপরে আর কি হয় বলো তো প্রোফেজ পর্যায়ে? নিউক্লিয়ার পর্দা, এই পর্দার বিলুপ্তি ঘটতে শুরু করে। আচ্ছা, আর কি কি ঘটতে শুরু করে বলতো? এই যে প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটতে যে শুরু করে, তাছাড়াও আরো একটা কাজ হয়। কি এক কাজ হয় বলতো? আমাদের নিউক্লিয় লাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। আচ্ছা, এখন আমাদের টেলোফেজ হচ্ছে সর্বশেষ পর্যায়, যেই পর্যায়ে আমাদের আবার জলযোজন ঘটে। আচ্ছা, তো জলযোজন ঘটে, তার সাথে সাথে আর কি ঘটতে পারে বলতো? আমাদের নিউক্লিয় লাস আবার গঠন হয় কোন জায়গায় বলতো? স্যাট ক্রোমোজোমে। স্যাট ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোমের স্যাট ক্রোমোজোমে, হ্যাঁ। আচ্ছা, স্যাট ক্রোমোজোমে কি হয় বলতো? আচ্ছা, স্যাট ক্রোমোজোমে কি হয়? আমাদের যেই নিউক্লিওলাস এটা গঠন করা হয়, নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চল বলা হয়। গৌণ গৌণ যেই আমাদের গৌণ যে ইয়ে আছে, তোমার ক্রোমোজোমের যেই গৌণ প্রান্ত আছে, ওইটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। আচ্ছা, যেটাকে আমরা স্যাট ক্রোমোজোমও বলতে পারি। দেখো, এবার দেখো আমাদের অ্যানাফেজে কি হয় বলতো? অ্যানাফেজে আমাদের গতিশীল পর্যায়ে ভি, এল, জে এই আকৃতির ক্রোমোজোম গুলো এই আকৃতির ধারণ করে। তো ভি মানে কি? মেটাসেন্ট্রিক, এল মানে সাবসেন্ট্রিক, আর জে মানে হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, আর আই মানে হচ্ছে টেলোসেন্ট্রিক। আচ্ছা, এরপরে মাইটোসিসের বৈশিষ্ট্য কি দেখো? অপত্য ক্রোমোসোম সৃষ্টি। অ্যানাফেজের বৈশিষ্ট্য হচ্ছে অপত্য ক্রোমোসোম সৃষ্টি, হ্যাঁ। এরপরে ক্রোমোসোম গুলো মেরুমুখী চলতে শুরু করা, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের উপস্থিতি দেখো, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ তো আমাদের প্রোমেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায়। তাহলে ও কিভাবে অ্যানাফেজ পর্যায়ে থাকবে? ও থাকবে না। তার মানে আমাদের উত্তর হবে 1 আর 2। দেখো উত্তর কত হবে? 1 আর 2 এটা। এরপরে দেখো, উন্নত জাতের ফসলি উদ্ভিদ ইরি উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। এখন কথা হচ্ছে উদ্ভিদের উৎপাদনে দেখো, এই যে উন্নত জাতের উদ্ভিদ উৎপাদনে আমাদের ক্রসিং হওয়ার দরকার হয়, তার মানে সেটা প্যাকাইটিন। এরপরে দেখো উদ্ভিদের